ঈশান ভাই, আপনি আমাকে কখনো ভালোবাসেননি, তাই না? আমার জীবনে রুষা ছাড়া আর কোনো মেয়ে নেই। সরি তিতির, তাহলে আমাদের বিয়েটা বাধ্য হয়ে এই জীবনে আপনার নামে করে দিলাম। আর আপনি এত সহজে বলে দিলেন ভালোবাসা নেই, কিচ্ছু নেই। ডিভোর্স চাই আমার তিথি, মুক্তি দিয়ে আমাকে। আমি রুষাকে ছাড়া অন্য কাউকে বউ হিসেবে মানতে পারবো না। বিয়ের প্রথম রাতে বলছেন ডিভোর্সের কথা। এতটা স্বার্থপর কিভাবে হতে পারলেন? আমার জীবনটা কেন নষ্ট করলেন? বিয়ের আগে একবার বলতে পারতেন অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমি আজ এখানে থাকতাম না। ক্ষমা করিস আমাকে, আমি তোকে কখনোই ভালোবাসতে পারবো না। বেশ, আপনাকে কখনো যখন কলঙ্ক লেগেই গেছে, তবে সেই কলঙ্কই মঞ্জুর। ভালোবাসা ভালো থাকুক, দেব আপনাকে মুক্তি। মা, বাবা আমার, কাল আসছিস তো তুই? হ্যাঁ মা, আমি কাল আসছি বাড়িতে। বল বাবা, তোকে আমার কিছু কথা বলার আছে। কি বলবি বাবা বল। আমি যদি বলি আমি একজনকে খুব ভালোবাসি, বিয়ে করে কবে করতে চাস সেটা বল বাবা। এটার থেকে খুশির কথা আমার জীবনে আর হয় না। তুই শুধু বল। মা, মেয়েটা খুব ভালো জানো তো, খুব মিষ্টি, তোমার খুব পছন্দ হবে। ইনফ্যাক্ট সবার পছন্দ হবে। আমি কিছু জানতে চাই না বাবা, তুই যাকে ভালোবাসিস সেখানে আমার কোনো বাধা থাকবে না, থাকবে না কখনো। তুই বৌমাকে যেদিন নিয়ে আসতে চায় নিয়ে আসিস। মা, আমি কালকে ওকে নিয়ে আসবো। আয় বাবা আয়, আমি সবাইকে জানাচ্ছি, সব ব্যবস্থা করব। লাভ ইউ মা। চন্দ্রকাননে আজ খুশির ধুম পড়ে গেছে যেন। বাড়িতে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই হইচই। দৌড়ের উপর যেন বাড়ির বড় ছেলে বাড়ি এসছে। নতুন চাকরিতে জয়েনের পর 3 বছর বাসায় একবারের জন্য আসতে পারেনি। মা চাচিরা চাতক পাখির মতো অপেক্ষা করছে তাদের বাপটা ফিরে আসার। সেই বাপ তাদের ফিরছে, সাথে নাকি আবার হবু বউ নিয়ে। এই বাড়িতে আজকে ঈদ লাগবে না তো কবে লাগবে? বাড়ির নাম চন্দ্রকানন। আরশেদ দেওয়ান সেই 1930-এ বাড়িটা করেন। গ্রাম থেকে এসে ছোটোখাটো বিজনেস শুরু করেন। অল্প সময়ের মধ্যে দারুণ উন্নতি করেন। ধীরে ধীরে তাদের টেক্সটাইল কোম্পানি বর্তমানে পুরো শহরের টপ কোম্পানির একটি। তিনি গত হয়েছেন আজ 17 বছর হলো। তার সহধর্মিণী চন্দ্রা দেওয়ান এখনও বেঁচে আছেন, বয়স 86। আর নামের সাথে মিল রেখে বাড়িটার নাম চন্দ্রকানন। আশা সাহেবের 3 ছেলে, 1 মেয়ে। বড় ছেলে রাইসুল দেওয়ান, মেজ ছেলে রাশেদ দেওয়ান আর ছোট ছেলে রাহিয়ান দেওয়ান। আশরাত দেওয়ানের একমাত্র মেয়ে তনয়া দেওয়ান আজ থেকে 18 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে স্বামী সমেত মারা যায়। একমাত্র আদরের মেয়ে তার জামাইয়ের মৃত্যুর পর বৃদ্ধ শোক সামলাতে পারেননি। পরের বছরে হার্ট অ্যাটাকে মারা যান তিনি। সেই থেকে পরিবারের ব্যবসা আশরাফ সাহেবের 2 ছেলে সামলাচ্ছে। রাইসুল দেওয়ান এর 2 সন্তান। রাইসুল দেওয়ানের বড় ছেলে ঈশান আশরাত এবারে সবার নয়নের মণি, বিশেষত মা চাচিদের। সেই আজকে মূলত তার হবু বউ সমেত বাড়ি আসবে। সবাই তার আসার আনন্দে আয়োজনে ব্যস্ত। রাইসুল দেওয়ানের কন্যা নিশিতা সবে ভার্সিটি থেকে ফিরে এত আয়োজনে অবাক হয়ে যায়। মেজো চাচি রিক্তা দেওয়ানকে দেখে জিজ্ঞাসা করে, মেজমা, কি হচ্ছে বলো তো? ও মা, জানিস না? কি জানবো, তোর ভাবি এসছে। ভাবিকে? রিক্তা দেওয়ান বুঝতে পারে এ মেয়ে কিছুই জানে না। বড় যা রাহেলা দেওয়ানকে দেখে ডেকে বলে, আপা, নিশিকে জানাওনি? রাহেলা দেওয়ান কুশনের কাপড় দিয়ে সিঁড়ি দিয়ে নামছিল, না তাকে জবাব দেয়, ঈশান তো অনেক রাতে জানিছে, সকালে নিশি তো ভোরে বেরিয়ে গেছে, ওকে জানানোর সময় পায়নি। নিশি স্তম্ভিত হয়ে তাকিয়েছে, বিষয়টা বুঝতে পেরে খুশিতে কথা বলতে পারছে না। মা, ভাইয়ে বউ নিয়েছে? হ্যাঁ রে, তোর হবু বউ নাকি পরীর মতো সুন্দর, মাশাআল্লাহ। নুরিরা জানে মা। মেয়ের মুখের দিকে তাকিয়ে হেসে জবাব দেয়, সবাই জানে, তুই বাদে। ওরা দেখ উপরে সব গোছগাছ করছে। নিশি আর 1 সেকেন্ডও অপেক্ষা করে না, দৌড়াতে দৌড়াতে উপরে উঠে নুরি নাম ধরে ডাকতে থাকে। নুরি এবারে মেজকর্তার বড় মেয়ে, নিশির থেকে বয়স বছর 2-এর ছোট। অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করে। 2 বোন বন্ধুই বলা চলে। উপরের বাড়ির সব বাচ্চারা এসে ভিড় জমেছে নুরির ঘরে। নুরির যমজ ভাই নয়ন, তাদের
ছোট চাচার 2 মেয়ে, ছেলে সবই। তারা তাদের ভাবিকে কিভাবে আমন্ত্রণ জানাবে সেই প্ল্যানে ব্যস্ত। নিশিকে দেখে সবাই চিৎকার জানাতে লাগলো। নিশি এক প্রকার উঠে এসে জড়িয়ে ধরল নুরিকে। অবশেষে বাড়িতে একটা বিয়ে হবে। বল নুরি, তাও আবার ভাইয়ের। বিশ্বাস করতে পারছি না। নুরির সাথে সাথে লাফিয়ে উঠল। বিশ্বাস করবো আপু, বড় মা বলার পর থেকে আমি আর তোর আসার অপেক্ষায় ছিলাম। ইস, তিতিটারও পরীক্ষা, ও মিস করবে সবটা। বাড়ির ছেলেমেয়েদের উচ্চকণ্ঠের উচ্ছ্বাস উপর থেকে ভেসে আসছে। বাড়ির গিন্নিরা শুনতে পেল সেই উচ্ছ্বাস। সত্যি তো, এবারই বহু বছর কোনো উৎসব সেভাবে পালন করা হয়নি। বড় আপা, মা কখন ফিরছেন বলতো? তার আদরের বড় নাতি নাতবু নিয়ে আসবে, অথচ তার হদিস নেই। ছোট জায়ের কথায় সাথে সাথে উঠে গিয়ে ফোন লাগায় কাউকে। মিনিট খানেক পর ফিরে এলেন খবর দিতে। মেজকর্তা রাশেদ দেওয়ান আনতে গেছে তাদের মাকে। মিনিট 10-এর লাগবে বাড়ি ঢুকতে। চন্দ্রা দেওয়ান মাসে একবার তাদের অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমগুলোতে সময় কাটাতে কয়েকদিনের জন্য যান। সেখান থেকে আসার কথা আজকে। মিনিট 10 বাদে গাড়ি শব্দে গিন্নিরা এগিয়ে এলো রাস্তায়। শাশুড়িকে ধরে নিয়ে এসে বসলেন ড্রয়িং রুমে। মা, নাতি তো নাতবউ নিয়ে আসছেন। ছেলের বউয়ের উচ্ছ্বাসে বোধহয় একটু বিরক্ত হলেন বুদ্ধা। কিছু বললেন না। একা লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। আমার ঘরে গরম পানি দিয়ে যাও বড় বউ, আর আমি একটু শুভ। কেউ ডাকবে না এখন। শাশুড়ির এত গম্ভীর রূপ তারা দেখে অভ্যস্ত নন কখনো। কি হয়েছে বুঝতে পারলেন না কেউ। বাবা, আলো জোরে চালাও, ওই গাড়িটিকে পিছনে ফেলবো। 2.5 বছরের মেয়ের আধো আধো কণ্ঠ শুনে খুশি হন হেলাল সাহেব। মেয়েটা মাশাআল্লাহ পরী। আল্লাহ তাকে পরী দিয়েছেন। পাশের সহধর্মিণীর মুখে তার পরীকে কোলে করে বসেছে। বাবা, জোরে বললাম তো। মেয়েটি তার চিৎকার করে আবদার করে, ঠোঁট উল্টিয়ে অভিমান। বাবা কেন তার সামনে গাড়িটাকে হারাতে পারছে না। হেলাল সাহেব তবুও জোরে চালান না, বরং গাড়ির কিনারা ঘেঁষে চালাতে থাকেন। হঠাৎ হেলাল সামনে। স্ত্রীর কথা শেষ হলো না, বলার প্রয়োজনও ছিল না। হেলাল সাহেব নিজে দেখেছেন সবেগে একটা ট্রাক ধেয়ে আসছে তাদের দিকে। গাড়ির চালক নিশ্চিত নেশা করেছেন। হেলাল সাহেব নিজের গাড়ি সরিয়ে আনতে পারে না। বিকট আওয়াজে ধমকে যায় আশপাশ। হেলাল সাহেব চোখ বুজেছে। সামনে তার হাত দুটো নিথর হয়ে আছে। তার প্রাণের সহধর্মী ছুঁতে পারছেন না হাতখানা। কোনো শব্দ করছেন না কোনো রকম। তার পরিটা কোথায়? আলতো হাতে মিনমিন করে কে? তনয়া? বাকি আর কিছু বলতে পারেন না তিনি। চোখ বুঝেন হেলাল সাহেব। বাবা! বিছানায় চমকে উঠে বসলো তিতির। ঘেমে নেমে একাকার। উঠে বসতে আশেপাশে তাকে বুঝতে পারল হোস্টেলের রুমে আসে সে। আবার সেই দুঃস্বপ্নে ঘুম ভাঙল তার। চোখে মুখ মুছল, বুঝলো ঘুমের মধ্যে কাঁদছিল। বিছানা ছেড়ে উঠে চোখে মুখে পানি দিয়ে আয়নার সামনে দাঁড়ায়। চোখে মুখে ফুলে ওঠে। এই 20 বছরের জীবনে এই একই স্বপ্ন সে বারবার দেখেছে। সামনে খুব তীব্র আলো, যেখানে হারিয়ে যাচ্ছে তার বাবা মা। প্রতিবারে এই বাবা বলে চিৎকার করতে করতে ঘুম ভাঙে তার। তিতিরের চোখে পানি টলমল করছে। বাবা মার চেহারা তার মনে পড়ে না। ছবি দেখে যতটুকু মনে গেঁথে রয়েছে আর কি। চোখ মুখ পড়ার টেবিলে বসে আছে। বাড়ির জন্য মন খারাপ করছে। বাড়িতে নাকি কিসের অনুষ্ঠান। মামারা মামুনিরা, ভাই বোন সবাই ফোনের উপর ফোন। সেও তো যেতে চায়, কিন্তু পরীক্ষাটা এমন সময় কিছুতেই বাড়ি যেতে পারছে না। বই খুলে পড়ায় মন দেওয়ার চেষ্টা করছে, না বসছে। বই বন্ধ করে হোস্টেলে ছাদে চলে আসলে আজ মনটা দারুণ খারাপ থাকবে সারাদিন। মিনুটা বাসায় গেছে ছুটিতে। ও থাকলে তাও এত খারাপ লাগতো না। আলতো করে চুলগুলো খোপা করে নেয়, রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। হঠাৎ ঠান্ডা বাতাস বইছে। কোমর ছোঁয়া সিল্কি চুলগুলো পিঠ ছড়িয়ে যায়। এক হাতে কানে গুঁজে আকাশের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কি জানে তাকে আজ কতটা স্নিগ্ধ লাগছে? সে কি জানে তার এই এলোমেলো চুলগুলো যখন দমকা বাতাসে এই চোখ মুখ ছেয়ে যায়, তখন একটু দূরে একটা মানুষ ওর চুলগুলোকে কে কি পরিমাণ হিংসে করে। সে যখন চুলগুলো আলতো করে কানে গুঁজে দেয়, ওই পাশের মানুষটার কি নিদারুণ ইচ্ছে করে মেয়েটাকে ছুঁয়ে দিতে। এই যে নিশ্চিত ঘুমিয়ে নয়তো কেঁদে কেটে ছাদে এসেছে।
ফর্সা সাদা ফুলো ফুলো মুখগুলো চোখ মুখ নিয়ে গাল ফুলিয়ে আকাশের দিকে তাকিয়েছে। অথচ আরেকটা মানুষের হৃদয় থমকে গেছে। এই তো মেয়েটার নাকের পাটা ফুলাচ্ছে, ঠোঁট তিরতির করে কাঁপছে, কেঁদে ফেলতে যাচ্ছে প্রায়। মানুষটা তো ইচ্ছে করছে আলতো হাতে চোখটা মুছিয়ে বুকের মধ্যে বন্দি করতে রাখতে মেয়েটাকে। তিতির পিছনে পাশ ফেরার আগে মানুষটা আড়াল হয়ে যায়। তিতির ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নেমে আসে ছাদ থেকে। দিনের আলো নিভছে অনেক আগে। দেওয়ানবাড়ির আশপাশটা আজ প্রতিদিনের থেকে বেশি আলো ঝলমল করছে। এই অসময়ে বাড়ির সব কর্তা ছেলেমেয়েরা আজ যার যার কর্মস্থল থেকে নিড়ে ফিরে এসেছে। বাড়ির গিন্নিরা সারাদিন নানা আয়োজনে ব্যস্ত ছিলেন। চন্দ্রকানন আজ বাড়ির বড় ছেলের আগমনে অপেক্ষায় পথ চেয়ে বসেছে। কারোর অপেক্ষা যেন ফুরোচ্ছে না। ভাই বোনগুলো এতদিন পর বড় ভাইকে আসবে, সাথে তাদের নতুন ভাবিকে সাথে নিয়ে হইচই করে বাড়ি মাথায় তুলছে। কর্তারাও তাই। কাজকর্মে ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখে বাসায় এসে বসে রয়েছেন। তিন ভাই মিলে শ্বশুর হওয়ার জন্য কেমন হতে হবে এই নিয়ে মশকারে মেতেছে। তবে অতি আনন্দের মাঝে নেই শুধু দুইজন, চন্দ্র চন্দ্রা দেওয়ান আর তিতির। তিতির হোস্টেল থেকে আসতে পারে না, আর এদিকে চন্দ্রা দেওয়ান সকালে সেই যে ঘর থেকে বের হননি তিনি। বয়স হতে তার ঘর নিচতলাতে। তবে বরাবর খাওয়ার টেবিলে সবার সাথে আহার করেন তিনি। এটা তার গোটা জীবনের নিয়ম। নড়চড় হতে দেখেনি কেউ সজ্ঞানে। তবে আজ তার ব্যতিক্রম। সারাদিন খাবার বা কোনো প্রয়োজনে এই ঘরের বাইরে আসলেন না। আর না তো কেউ ঘরে গেল ভালো মতো কথা বলতে। এ নিয়ে সবারই চিন্তা আছে। তবে তিনি স্পষ্ট বলে দিয়েছেন তিনি সুস্থ আছেন, তার কিচ্ছু হয়নি। সামান্য বিষয় নিয়ে মাতামাতি না করে যা নিয়ে সবাই ব্যস্ত ছিলেন সেটাই মন্দ। সবাই এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও আর ওনাকে ডাকাডাকি করেনি। আগামীকাল ইংরেজি পরীক্ষা। তিতির সেই দুপুরে খাবার খেয়ে পড়ার টেবিলে বসেছে। টানা পড়ে কোমর পিঠ ব্যথা করছে। টেবিল ছেড়ে দিয়েও ফোন চার্জ থেকে খুলে চালু করে। বাড়ি থেকে অসংখ্যবার তিন মামা, বড় মামুনি, নিশি আপু, নুরি আপু, তাছাড়া নানুপুর ফোন তো আছে। এক এক করে সবার সাথে কথা বলা শেষ করে সর্বশেষ ডায়াল করলো চন্দ্রা দেওয়ানের নাম্বারে। তার নানুপু যে এত সহজে ফোন রাখবে না তা সে খুব ভালো করে জানে। কয়েকবার রিং হতে ফোন রিসিভ হলো। ওপাশ থেকে দারুণ গম্ভীর কর শুনে তিতির একটু হকচকে গেল। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, নানুপু কেমন আছো? আলহামদুলিল্লাহ নানু, কেমন আছো তুমি? আমি ভালো আছি নানুপু, তোমার কি শরীর খারাপ? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? চন্দ্রদান চুপ করে থাকে কিছুক্ষণ, দম নিয়ে বলে, আমার কিচ্ছু হয়নি নানু, তুমি বাসায় আসলে না আজকে? সবাই কতবার তোমাকে আসতে বলো, তুমি ছাড়া বাসায় কোনো কিছু হয়, ভালো লাগে কারণ? তিতির এপাশ থেকে মুচকি হাসে। সে বোঝে তার নানুপুর মন খারাপের কারণ। সে তো তার নয়নের মণি, শুধু তার নয়, গোটা দেওয়ান পরিবারের নয়নের মণি সে। মামারা, মামুনিরা, ভাই বোনেরা পাগলের মতো ভালোবাসা থাকে। বাবা মা নেই, কেউ এক সেকেন্ডের জন্য বুঝতে দেয় না। নানুকে আশ্বাস দিয়ে বলে, আমার আর 4টা পরীক্ষা বাদ আছে নানু, শেষ হলে আমি সেদিনই ফিরবো। তুমি আবার আমার ভাগের সব খেয়ে শেষ করে রেখো না। দাঁত নেই একটাও, তাও তো আমার ভাগের জিনিস তোমার চাই চাই। চন্দ্রা দেওয়ানের জন্য সময় হলেও নিজের নাতনির সাথে ঠাট্টা মশকরা মজলিস জমিয়ে ফেলতেন। আজ তা করলেন না, বরং শান্ত গলায় বললেন, তাড়াতাড়ি ফিরে আসো নানু, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। তিতিরের মন খারাপ হয়ে গেল। নানুর গলা আজ দারুণ অসহায় শোনাচ্ছে। ফোন রেখে বারান্দায় এসে দাঁড়ায়। আকাশে তারা ঝলঝল করছে। ইহা বড় একটা চাঁদ দেখা যাচ্ছে। আজকে কি পূর্ণিমা হবে হয়তো। রুষা, কোথায় তুমি? আজ সকালে বেরোনোর কথা, এখন সন্ধ্যা 4টা। ইউনো, আমি এত কাহিনী পছন্দ করি না। বাসায় না জানলেও আমি এত কিছু মোটেও টলারেট করতাম না। ফোনের ওপাশ থেকে কোনো জবাব আসে না। রুষা চুপ করেছে। মেয়েটা এই এক সমস্যা, ধমক দিলে এমন চুপ করে থাকে। ঈশান বিরক্ত হয়। আর ইউ দেয়ার রুষা, চুপ করে আছো কেন? ঈশান, আমি যেতে পারবো না। মা বাড়ি থেকে কল করছিল, বাবার শরীরটা ভালো না, আমাকে বাড়িতে রওনা দিতে হবে, ভাইয়া নিতে আসবে। তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না। হোয়াট ননসেন্স? সাহস পাচ্ছিলে মানে কি? এই তো তুমি রেগে যাচ্ছ,
এটার জন্যে। ঈশান এবার সত্যি রেখেছে। আমি আমার সাথে না যাওয়ার জন্য রাগ করছি না আমি। আমাকে ভরসা করে সমস্যাটার কথা না বলার জন্য রাগ করছি। তোমার ভাইকে আসতে হতো না। আমি তোমাকে পৌঁছে দিতাম। ইটস ওকে, সাবধানে যেও। ঈশান ফোন ছুঁড়ে বিছানার দিকে। মেজাজ খারাপ হয়েছে তার। বাড়িতে সবাই আশা করে বসে আছে সবার মনটা খারাপ হবে। এসব কারণে সে এসব সম্পর্ক বিয়ের সাথে পছন্দ করতো না। রুষার সাথে সম্পর্কটা টক্সিক একটা সম্পর্ক। দোষ তার নাকি মেয়েটার বুঝে উঠতে পারে না। যদি বরাবর সে দোষ নিজেকে দেয়। সম্পর্কে জড়ানোটা তার সিদ্ধান্ত একদম ছিল না। বলা যায় রুষার পাগলামির জন্য সম্পর্ক জড়ানো। বরাবর নিজের গুড লুক আলফা ক্যারেক্টারের জন্য কলেজ ভার্সিটির সব মেয়ের হার্টথ্রব ছিল ঈশান আরশাদ দেওয়ান। রুষা মেয়েটা তার ব্যাচমেট, সুন্দরী, বুদ্ধিমতী, মেধাবী একটা মেয়ে। রুষা সে একই গ্রুপে ছিল। রুষার প্রথম দিন থেকে পাগল ছিল ঈশানের জন্য, আর বাকি 5টা মেয়ের মতো। তবে মেয়েটা যথেষ্ট ভদ্র মার্জিত হয় বলা বাহুল্য। তার প্রতি ঈশানের একটা সফট কর্নার ছিল। তবে সম্পর্ক, ভালোবাসা এসব তার কখনো মনে আসেনি বোধহয়। তবে রুষাকে একটা বাজে পরিস্থিতি থেকে বাঁচাতে তাদের সম্পর্কের একটা নাম দেওয়া হয়েছিল। ভেবেছিল ঝামেলা শেষ হলে রুষাও বুঝে যাবে ঈশানের মনে ভালোবাসা নেই, বা শুধু পরিস্থিতি পরে কাপেল হওয়া, তখন ঠিক হয়ে যাবে সবটা। তবে সেটা হয়নি। রুষা ছাড়েনি তাকে। একটা সময় পর ভালোবাসা তৈরি হয়ে গেছে বোধহয়, নাকি হয়নি সে আজও বুঝে উঠতে পারে না। তবে 8-10টা সম্পর্কের মতো বোধহয় কখনো ফিল করেনি ঈশান। সুযোগ পায়নি হয়তো, নাকি সুযোগ নিজেই দেয়নি, সে নিজেও জানে না। সম্পর্কটা ধরে রেখেছে বোধহয় রুষাই। সে ছিল কি না এ সম্পর্কে বাকি প্রেমিকদের মতো আজও হাতড়ে খুঁজে পায় না উত্তর। অনেকবার ভেবেছে ইতি ঘটাবে সম্পর্কে, কিন্তু স্পষ্ট বুঝতে পারে রুষা তাকে পাগলের মতো ভালোবাসে। আর হুট করে হার্ট করা ঈশানের ক্যারেক্টারের সাথে যায় না কখনো। তবে সে ছেড়ে গেলেও বোধহয় চিট করছে। কথা ঠিক খাটটা না তাদের মধ্যে। সারা রাত জেগে ফোনে রোমান্টিক কথা বলা, কাজ কামাই করে ডেটে যাওয়া, আগামী 100 বছরের সাংসারিক পরিকল্পনা করা, বাচ্চা কাচ্চার নাম ঠিক করা, শাড়ি পাঞ্জাবি পরে কাপেল হয়ে হেঁটে বেড়ানো। কাপেলদের এসব কাহিনী কখনো হতো না তাদের মধ্যে। তবে রুষার সম্পর্কের একটা নাম থেকে গেছিল তাদের সাথে এই অবধি। তাছাড়া মেয়েটা সত্যি বলতে ভালো। বর্তমান বিয়ের চাপে রুষারই দেওয়া চাপ না ঠিক অনুরোধ, আবদার, মেয়েটার ভালোবাসার আবদার। এটা নিয়েও ভেবে ভেবে মাথার চুল সাদা করার দশায় ঈশানে। হুট করে বিয়ের চাপ দিচ্ছিল রুষা। যতই সে বাহানা দিক, যেভাবে হোক একটা নাম ছিল এই সম্পর্কের। তার কিছু না যেতে আসতে পারে, এত কিছু তার পার্মানেন্ট নাম না দিলে নিশ্চয় রুষাকে অসম্মানিত করা হবে। তাছাড়া পরিবার থেকে বিয়ের চাপ, মা দিদার নিত্যদিনের। নিজের বিবেকও বলেছিল 4 বছর মেয়েটা কোনো এক্সপেকটেশন না রেখে থেকে গেছে। হালাল একটা সম্পর্কে বাঁধলে ক্ষতি নেই তো। আর তাছাড়া মেয়েটা চলে গেলে এখন ঈশান বোধহয় কষ্ট পাবে। পাবে কি? দেবদাস হওয়া তার সাথে যাবে না, তবে ইগো যেন হার্ড হবে। কোথাও না কোথাও ব্যথা একটু তো হবে। ঈশান গা এলিয়ে সোফায় ফোন হাতে নেয়। বাড়ি জানানো দরকার। আজ রাতে আর রওনা দিতে ইচ্ছে করছে না। এত দূর ড্রাইভ করতে ক্লান্ত লাগছে। পর মুহূর্তে কিছু একটা ভেবে উঠে বসে। সব প্যাকিং করাই ছিল। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ির সবার মজা নষ্ট করার মানে হয় না, অপেক্ষায় একটা মূল্য ছিল। তিতির অনেকক্ষণ হলো হেঁটে হেঁটে পায়চারি করছে। সমস্যা হলো তার রুমে কয়েল শেষ হয়ে গেছে। প্রচুর মশা। সে মশারি টাঙিয়ে ঘুমাতে পারে না। এদিকে রুমে কয়েল শেষ। এই মুহূর্তে তার মোটে বাইরে যেতে মন চাচ্ছে না একা একা। কিন্তু পরিস্থিতি দেখে বুঝে রাতে ঘুমিয়ে দফা হবে বল এখন আলসেমি ভেঙে বের হলো। আলনা থেকে ওড়নাটা মাথায় পেঁচিয়ে ফোন থেকে আর টাকা হাতে বের হয়। সে রাস্তার কিনারে ধরে হাঁটতে শুরু করে। দোকান থেকে 10 মিনিটের পথ। গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছে তিতির। হঠাৎ পিছন থেকে একটা ডাকে পা থামলো তার। খুব পরিচিত কণ্ঠস্বর। চমকে পিছনে ফেলল। রাহাত ভাইয়া। মানুষটি হাসি মুখে এগিয়ে এলো। সাদা টি শার্ট, প্যান্টের পকেটে হাত গুজে
তিথির পাশে এসে দাঁড়িয়ে বলল, চলো হাঁটতে হাঁটতে কথা বলছি। সামনে দোকানে যাচ্ছিল তো। তিথির মাথা নাড়ে। হাঁটতে থেকে দুজনে। রাত আগে প্রশ্ন করে, পরীক্ষা কেমন দিচ্ছ? তিথির এক হাতে মাথার ওড়নাটা আরেকটু টেনে এনে নরম গলা বলে, জি ভালো ভাইয়া। কাল তো ইংরেজি পরীক্ষা না? তিথির মাথা নেড়ে হ্যাঁ জানায়। বাকি রাস্তায় কেউ আর কোনো কথা বলে না। রাহাত আধ চোখে তাকায় তিথির দিকে। রাস্তায় নিয়ন আলো আশ্রে পড়ছে মেয়েটার মুখে। কি দারুণ দেখাচ্ছে। দোকান থেকে কয়েল কিনে তিথি রাহাতের দিকে তাকায়। জিজ্ঞাসা করে, আপনি এখন ফিরবেন? হ্যাঁ চলো। রাহাত তিথির সাথে আবার ফিরতে থাকে। সে খানিকটা অবাক হয়। রাহাত তো নিশ্চয়ই কিছু কিনতে এসেছিল, কই কিনল না তো। কিন্তু জিজ্ঞাসা করা হয়ে ওঠে না। রাহাত তার থেকে 8-9 বছর বড়। তার ভার্সিটি সিনিয়র ছিল। বর্তমান তার হোস্টেলের পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন নিজের মা আর ছোট বোনকে নিয়ে। রাহাত তাদের হোস্টেলের 1 তলা থেকে 13 তলা অবধি মোটামুটি সব মেয়েদের ক্রাশ। রাহাত অবশ্য তা নিয়ে মাথা ব্যথা মোটেও নেই। কখনো কোনো মেয়েকে পাত্তা দিতেও দেখেনি। তবে তিতির বেশ অবাক হয় যখন হামেশাই রাহাত ভাই তার খোঁজ খবর রাখে। এই যেমন আজ রাতের বিষয়টা। তিতির হালকা হলেও বুঝতে পারছে রাহাত ভাই হয়তো তার জন্যই বেরিয়েছে। আবার কাকতালীয় হতে পারে বই কি। তার প্রতি রাহাত ভাইয়ের আলাদা কিছু অবশ্য হোস্টেলের বাকি মেয়েদের নজর এড়ায় না। তিথি অবশ্য এত গভীরে কখনো ভাবেনি, ভাবার ইচ্ছে হয়নি। কেন হয়নি এটাও জানি না। সে মিনু দিনের মধ্যে সবার ঘ্যান ঘ্যান করে এটা ওটা নিয়ে। সে নিজেও ভাবতে চেয়েছে হয়তো। তিথি হোস্টেলের সামনে চলে এসেছে ইতিমধ্যে। ভাইয়া আসি তাহলে? রাহাত মাথা নাড়ে। যাও, বেশি রাত জাগার দরকার নেই। আর একা একা মাঝ রাস্তায় ছাদে ওঠার দরকার নেই। তিথি চমকে উঠলে, আপনি জানলেন কি করে? রাহাত উত্তর দেয় না। হালকা হেসে পকেটে 2 হাত রেখে হাঁটা দেয় তার ফ্ল্যাটের দিকে। রাত্রি 12:15। দেওয়ান বাড়ির আলো আজ এখনো নেভেনি। ছোটরা ক্লান্ত হয়ে এদিক ওদিক শুয়ে পড়ছে নিশির রুমে। শুধু নিশি, নুরি আর নয়ন জেগে আছে এখনো। ওদিকে বাড়ির বড়রা সকলে অপেক্ষা করছেন ঈশানের ফেরার। ঈশান সন্ধ্যা রাতে কল করে জানিয়েছে একটা কাজে আটকে গেছিল, এর কারণে রওনা দিতে দেরি হয়েছে। এও বলছে বাড়ির সবাই যেন ঘুমিয়ে পড়ে, আস্তে রাত হবে। কষ্ট করে এত রাত জাগার দরকার নেই। বাড়ি কেউ সেটা শুনলেই তো। তবে বাড়ির বড় ছেলের বউ আসবে আর এতটুকু অপেক্ষা করবে না তারা? এটা কি হয়? টেলিভিশনের সাউন্ড কমিয়ে রাইসুল সাহেব স্ত্রীর দিকে তাকালেন। তার স্ত্রী রাহেলা দেওয়ান তখন পাশের সবাই বসেছিলেন। গিন্নি শুনছো? ঈশানকে একটা ফোন করো, কত দূর আসলো ওরা জিজ্ঞাসা করো, আর আমাকে 1 কাপ চা দাও। রাহেলা ওঠার আগে বাড়ির ছোট বউ রিনা উঠে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। আপা, ভাইজানকে আমি চা দিচ্ছি, তুমি আব্বাকে কল দাও। ফোন কেটে সোফায় স্বামীর পাশে বসলেন রাহেলা। রাইসুল সাহেব চায়ের কাপ টেবিলে নামিয়ে স্ত্রীর দিকে তাকালেন। ঈশান বলল, আরও আধ ঘন্টা লাগবে। আমরা যেন শুয়ে পড়ি সবাই। বৌমা নাকি আসছে না ওর সাথে? রাহেলা দেওয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রাহিয়ান সাহেব জানালেন, আসছে না মানে? ও যে বলল বৌমাকে নিয়ে আসবে। রাহেলা দেওয়ান সবার মুখ পরক করলেন একবার। তারপর ধীর গলায় রুষার না আসার কারণ সবাইকে জানালেন। না না, ঠিক আছে ঠিক আছে। তাই তো, আজ তো তাহলে বৌমা আসতে পারবে না? কীভাবে বা আসতো? না না, বাবার কাছে গিয়ে ভালোই করছে। আমাদের তো ইনশাআল্লাহ ধীরে সুস্থে দেখা হবে। কিন্তু ঈশান, এর তো উচিত ছিল মেয়েটাকে পৌঁছে দিয়ে আসা, একটু বৌমার বাবার খোঁজ নিয়ে আসা। কি যে করে ছেলেটা। রাইসুল সাহেব কথাটা বলতে বলতে উঠে দাঁড়ালেন। আবার সবার দিকে একবার তাকিয়ে বললেন, শুয়ে পড়ো তোমরা। ঈশান ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে। সকালে কথা বলে এ নিয়ে। এখন তোমাদের জেগে থাকলে দেখলে বরং রেগে যাবে। রাইসুল সাহেবের কথা মতো মাথা নাড়িয়ে সকলে যে যার মতো রুমে চলে গেল। রাহেলা দেওয়ানও গেলেন না। উনি বসে রইলেন সোফায় টিভির দিকে তাকিয়ে। ছেলে আসতে দেরি হবে বলে সে ঘুমিয়ে পড়বেন, এটা তো হয় না। ঈশানের গাড়ি এসে দেওয়ান বাড়ির সামনে থামালো। রাত 2:30। রাহেলা দেওয়ানের চোখ একটু আগে লেগে এসেছিল। কলিং বেল বাজতে ছুটে এলেন খুলে দেওয়ার জন্য। দরজা খুলতে ছেলেকে জড়িয়ে দিলেন। মা, তুমি এখন ঘুমায়নি? রাহেলা বেগমের চোখ মুছলেন। ছেলের মুখে হাত বুলিয়ে হাত ধরে টেনে ভিতরে নিয়ে এলেন। তুই আসবি বলেছিস আর আমি পরে ঘুমাবো, অপেক্ষা করবো না? এটা কখনো হয়েছে? ঈশান জানতো এমনটা হবে। আজ কতগুলো দিন পর মাকে দেখছে সে।
কতদিন তোমার হাতে রান্না খাইনি বলো তো? খেতে দাও আগে, বাকি কথা পরে হবে। তুই হাত মুখ ধুয়ে নে, তোর রুম গোছানো আছে, যা রুমে যা, আমি খাবার গরম করছি, উপরে দিয়ে আসবো খাবার। ঈশান মাথা নেড়ে না করে মাকে আমি আসছি নিচে। রাহেলা দেওয়ান রান্নাঘরের দিকে গেলে ঈশান নিজের রুমে চলে যায়। প্রায় 2 বছর পর বাড়ি এসে হলো। রুমে ঢুকে মুচকে আসলো সে। বরাবরের মতো তার রুম গোছানো, যেমনটা সে রেখে গিয়েছিল। সে না থাকলেও তার রুমে যে সবসময় রুম গুছিয়ে রাখে তা সে ভালো মতো জানে। তিথির গভীর ঘুমে মগ্ন, তবে কিছু একটা স্বপ্নের দিকে বারবার কেঁপে কেঁপে উঠছে। জানলা খোলা, বাইরে বাতাসে পর্দা উঠছে এলোমেলোভাবে, সাথে খুলে রাখা চুলগুলো মুখের উপর এসে পড়ছে বারংবার। হঠাৎ ঘুম ভেঙে গেল তার, চোখ পিট পিট করে তাকালো। ঘেমে গেছে, বাজে স্বপ্ন দেখছিল বরাবরের মতো। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সময় দেখলো, রাত 3টে বাজে। রাতে প্রায় রোজ এই একটাই স্বপ্ন, বাজে স্বপ্ন দেখে বিশ্রী অবস্থা হয় তার। অথচ আজ সেরকম হওয়ার আগে ঘুম ভেঙে গেল। উঠে বিছানায় বসলো, কারণটা টের পেল। কারোর খালি গলায় গানের আওয়াজ ভেসে আসছে খুব কাছ থেকে। এই শব্দ কানে যাওয়াতে অবচেতন মনে ঘুম ভেঙেছে। যাক, গায়ক, তার প্রতি দারুণ কৃতজ্ঞতা বোধ করলো তিতির। রোজ রাতে এমন গান শুনলে মন্দ হয় না। বারান্দার দিকে উঠে আসলো, শব্দের পাশে কোনো ফ্ল্যাট থেকে আসছে। খোলা ছিল পর্দা ঠেলে বারান্দায় এসে তাকালো। কোথাও কাউকে দেখালো না। গানটা থেমে গেছে এতক্ষণে। বাতাসের ঝাপটায় চোখ মুখ কুঁচকে আসছে তার। দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। খোদার কাছে অভিযোগ জানানোর মতো কিচ্ছু নেই। তার বাবা মাকে কেড়ে নিল সে, অভাব তসর মামা মামির পরিবার কখনো বুঝতে দেয়নি। তবু মাঝে মাঝে দারুণ অভিযোগ করতে ইচ্ছে করে। কেন? এই যেমন এখন ইচ্ছে করে। গিটার বিছানার উপর রেখে বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল রাহাত। তার রুম অন্ধকার, আশপাশে অন্ধকার, তবে চাঁদের আলোয় পাশে 2 হাত দূরে বারান্দায় দাঁড়ানো মেয়েটিকে দারুণ মায়াবী লাগছে। মিনুর কাছে সেদিন শুনেছে তিথির এই রোজ রোজ দুঃস্বপ্ন দেখার কথা। আকাশ পাতাল ভেবেছে এ থেকে মেয়েটাকে শান্তি দেওয়া যায় কিভাবে। একবার তো ইচ্ছে করছিল সব জড়তা কাটিয়ে মেয়েটিকে ঘরের বউ করে আজই নিয়ে আসতে, বুকের মধ্যে চেপে ঘুমাতে পারবে। এই জীবনে কোনো দুঃস্বপ্ন আর মেয়েটিকে স্পর্শ করতে পারবে না। কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। গান গাওয়া প্ল্যান কাজ করবে কিনা জানতো না সে মনে মনে, আর কাজও করলো। রাহাত মুচকে এসলো, সামনের মেয়েটাকে হাত বাড়িয়ে ছুতে ইচ্ছে হচ্ছে তার। বিড়বিড় করে বলল, নিয়ে আসবো পরি, তোমাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সকাল 11টা, ঈশান সবে ঘুম ভাঙলো। এত রাতে ঘুমানোর কারণে সকালে কেউ ডাকেনি। উদাম শরীর নিয়ে নেমে আসলো বিছানা থেকে। ফ্রেশ হতে বের হতে আসলো, মা এসে বিছানা গোছাচ্ছে। মা, আমি গোছাতাম। রাহেলা দেওয়ান হাসলো, আর কদিন পর তো করবে, তারপর তোমার বৌমা আসলে সেই সব করবে। ঈশান পেছন থেকে মাকে জড়িয়ে দিল। আচ্ছা মা, তোমার কাছে ভালোবাসা কি বলো তো? এ আবার কি কথা? ভালোবাসা শেষ অথচ জানিস না ভালোবাসা কি? না, বলো তুমি, তোর কি মনে হয়? কি জানি, কখনো রিয়েলাইজ করিনি। সে কি? ঈশান জানে না যে মাকে কথাটা কেন জিজ্ঞাসা করলো। পর মুহূর্তে কথা ঘুরে বলো, চলো নিচে চলো, সবার সাথে দেখা করব। তোর দিদার সাথে আগে দেখা কর, কাল থেকে বোধহয় শরীরটা খারাপ, রুম থেকে একবারও বের হয়নি। ঈশান ভুরু কুচকে তাকালো। দিদার শরীর খারাপ? আমি যাচ্ছি, দেখা করে আসি। আর ব্যাগে সবার জন্য গিফট আছে, তুমি একটু দিয়ে দিও। ঈশান গায়ে টি শার্ট জড়িয়ে নেমে আসে নিচতলায়। এসেই আগে দিদার ঘরে ঢুকে চন্দ্রা দেওয়ান বিছানায় হেলান দিয়ে বসেছিল, কিছু একটা পড়ছিল। ঈশান ঘরে ঢুকতে মাথা তুলে তাকালেন তিনি। হালকা স্বরে বললেন, এসো। ঈশান খানিকটা অবাক হলেন। এমনটা কখনো হয়নি এর আগে যে তার দিদা তাকে দেখে এতটা নিশ্চুপ। সে ওনার বড্ড আদরে। ঈশানকে দেখলে চন্দ্রধন বাড়ি মাথায় তুলেন ছোট মানুষের মতো, দৌড়ে এসে জড়িয়ে ধরতে চান। তাছাড়া দাদুভাই ছাড়া তিনি ঈশানকে এর আগে কখনো দেখেছে বলে মনে পড়ে না। ঈশান এগিয়ে গিয়ে দিদার পাশের চেয়ারটায় বসলেন। হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করলেন, দিদা কেমন আছো? চন্দ্রধন এবার অনেকটা নির্বিকার, তবে হালকা হাসির রেশ বোধহয় জানতে চাইল জোর করে নিজের মুখে। ভালো আছি আমি, তোমার শরীর ভালো আছে? হ্যাঁ, তুমি একবারও নিচে নামোনি কাল থেকে, শরীর কি খারাপ লাগছে? লাগবে বা কি? ঈশান বোঝে দিদার কিছু অভিমান। ধীর গলা বলে, কিছু হয়েছে দিদা, আমাকে বলো।
তোমাকে কি বলবো দাদুভাই, এ এবছরে একটিবার এসেছো তুমি আমার সাথে দেখা করতে? দিদা তুমি তো জানো আমি কত ঝামেলায় ছিলাম, কিভাবে আসতাম। চন্দ্রদেওয়ান এবার হাসলেন। থাক দাদুভাই, এসব অজুহাত দেখিও না আমাকে। তুমি সবার দেখা করছো, যাও দেখা করো। কাল সবাই অনেক রাত অবধি অপেক্ষা করছে তোমার জন্য। আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। এত জলদি আমার কিচ্ছু হবে না। অনেক দায়িত্ব পালন বাদ আছে এখনো। ঈশানকে তুই বলতে দেবে, তার আগে চন্দ্রদেওয়ান তাকে চলে যাওয়ার তাড়া দেয়। ঈশান উঠে চলে যায়। দিদার এমন রূপ এর আগে কখনো দেখেনি। বড্ড ভালোবাসে তার দিদাকে। এমন ব্যাপারে কারণ সে বুঝলো না। বের হতে রাইহান দেওয়ানের 3 ছেলে মেয়ে কোথা থেকে ঝাপটে এসে ধরলো একসাথে। ঈশান সব থেকে ছোট ভাইকে কোলে তুলে। আমার চ্যাম্প কেমন আছে? রাইহান সাহেবের সবচেয়ে ছোট ছেলে রাফি, 8 বছর বয়স, বাড়ির সব থেকে ছোট সদস্য। ঈশানের দারুণ ভক্ত। ভালো আছি ভাইয়া, অনেক মিস করছি তোমাকে। আমরা জানো, আমি মিস করছি আমার ভাইটিকে আর আমাকে। পাশ থেকে রাইহান সাহেব বড় মেয়ে গাল ফুলিয়ে উঠল। রোশনি আর রিশা দুজনে যমজ, ক্লাস 5-এ পড়ে। ঈশান হেসে আরেক জড়িয়ে নিল। দু বোনকে খুব মিস করছি তো। ও, আমরা বুঝি ফেলনা? ঈশান নিজের বোনের গলা পেয়ে পিছনে ফিরল। নিশি আর নুরি কোমরে হাত দিয়ে অভিমানী মুখ করে তাকিয়েছে। ঈশান আবার শব্দ করে হেসে বলল, আয় বুড়ি, আমার 2 বুড়িকে আমি খুব মিস করছি। রাফিকে কোল থেকে নামিয়ে নুরি আর নিশিকে জড়িয়ে ধরে ঈশান, নয়ন কোথায়? ওকে দেখছি না। সবটা তো অভিযোগ করলি, ভুলে গেছিস গেছি ওটা কোথায়? নয়ন ভাইয়ের আজ এক্সাম, ফিরতে বিকেল হবে। একে একে বাড়ির সবাইরা চলে এলো ড্রয়িং রুমে। চাচিরা এক একজন যেন হারানো ছেলে ফিরে পেল। কেঁদে কেটে অস্থির হলো। ঈশান তখন থেকে মানাচ্ছে সবাইকে। বাবা চাচাদের সাথে বলে চাকরি, বিজনেস সব নিয়ে আলাপ করছে ঈশান। রাহেলা, তিতির মাকে একবার ফোন করো তো, ওর পরীক্ষা কেমন হলো। স্বামীর কথায় তাড়াহুড়ো করে সময় নেয় রাহেলা দেওয়ান। ইস দেখো কাণ্ড, আমি ফোন হাতে করে সময় দেখছি বারবার, ওর পরীক্ষা কখন শেষ হবে। এই তোমাদের বিজনেসের আলাপে আমি সব ভুলে গেছি। রাহেলা দেওয়ান ব্যস্ত হয়ে তিতিরকে ফোন করে। 2বার রিং হতে ফোন তুলে তিতির। বড় মামি যে এখন কল করবে সেটা খুব ভালো করে জানে। হ্যাঁ বড় মামি বলো। মারে, পরীক্ষা কেমন হলো তোর? ভালো বড় মামি, আলহামদুলিল্লাহ। খেয়েছিস দুপুরে? না, খাবো একটু পরে। এখনো খাসনি? খাবো বললাম তো। শোনো না বড় মা, আমি পরশু আসছি। এক্সাম শেষ কালকে। আয় আমার। আয় মা, কতদিন দেখি না তোকে। বড় মা, গত মাসে ঘুরে এসেছি আমি বাড়ি থেকে। মায়ের কাছে সন্তানকে দেখে একদিনও কাটে না। মেয়েকে আমাকে 1 মাসের হিসাব বুঝেছে। তিতির হেসে ওঠে। খুব ভালো করে জানে মামিরা তাকে কী পরিমাণ ভালোবাসে। ঠিক আছে, আমারই ভুল। আমি আসছি পরশুদিন। এসে যেন বিরিয়ানি পাই। রাহেলা হাসে। সব হবে, তুই খালি বাড়ি আয় তো। শুনছো, তিথির পরশুদিন আসছে। রাহেলার কথায় সবার মুখে হাসি দেখা দিল। রাফি, রোশনি, রিশা লাফাতে লাগলো খুশিতে। তিতির ফোন রেখে বিছানায় গা এলে দিল। 3 দিন পর বাবা মায়ের মৃত্যুবার্ষিকী। ভাগ্যিস পরীক্ষা কাল শেষ হচ্ছে। ঈশান বিছানায় হেলান দিয়ে অফিসে কাজ করছিল ল্যাপটপে। একটু পরে বের হবে। এতদিন পর আশায় বন্ধুগুলো ফোন করে মাথা খাচ্ছে। ভাই ভাই করে মুখে ফেনা তুলছে। ভাবিকে না নেওয়ার অজুহাতে এরা আরও কিছুক্ষণ বিরক্ত করবে। সে সেটা খুব ভালো করে জানে। ঈশান ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ তোলে। হাতে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। আসার পর থেকে রুষার খোঁজ নেয়নি। কালকের ঘটনাটার বিষয়টা মুখে না বললেও দারুণ বিরক্ত হয়েছে সে। সেই কারণ থেকে আজ ফোন দিতে ইচ্ছে হয়নি তার। ফোন চেক করে ঈশান অবাক হয়। একবারও রুষার ফোন বা মেসেজ আসেনি। এমনটা কখনো হয়নি। মেয়েটা সর্বক্ষণ কল বা মেসেজের উপর থাকে। আজ ব্যতিক্রম হওয়ার কারণ কি? ঈশান চিন্তিত। বাড়িতে কি বেশি সমস্যা মেয়েটার? সে কি নিজে একবার ফোন করবে? কি নাকি ভাবতে লাগলো। 2বার কল ডায়াল করে কল দিল না কি মনে করে। ফোন হাতে বারান্দায় আসলো। নিচে রোশনি, রিশা, রাফি তাদের পাশের বাসার ফ্রেন্ডগুলোর সাথে খেলছে। তার রুম থেকে পাশের রুমের বারান্দায় একটা বাগানের দিক। বাগানটা দারুণ সাজানো গোছানো। হরেক রকম ফুল ফলের গাছ। এমনও আছে হয়তো নাম জানে না। এগুলো সব বোনেরা কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসে। একটা সুইমিং পুল আছে সেখানে, পাশের দোলনা। সুইমিং পুলে এই মুহূর্তে পানি নেই।
মনে মনে আজ রবিবার, আজকে সুইমিং পুল পরিষ্কার করা হবে। একটু দূরে রহিম চাচা বাড়ির গাড়িগুলো ধুয়ে আর রহমত আলী বাগানের আগাছা পরিষ্কার করে দিচ্ছে। ঈশান পাশের বারান্দায় তাকালো। বারান্দা তো নয়, ছোটখাটো একটা গাছের সমান লতায় সাজানো বারান্দা। বারান্দায় একটা পাখি খাঁচায়, ভেতরে একজোড়া টিয়া পাখি আর একটা মাথায় খোঁচাখুচি করছে। রুমটায় কে থাকে সত্যি তো? বাড়িতে আসা হয় না 2 বছরের বেশি হয়ে গেছে। আগে তো এই রুম ফাঁকা থাকতো, এখন কে থাকে জানা নেই। নিশি, নুরি, সবার রুম আরেক পাশে, নয়নেরও তাই। মোট কথা এদিকটায় শুধু একমাত্র এতদিন তার রুম ছিল, বাকি রুমগুলো ফাঁকাই থাকতো। থাকার কেউ ছিল না, গেস্ট রুম হিসেবে ব্যবহার হতো। তবে বারান্দা সাজানোর অবস্থা থেকে বোঝা যাচ্ছে এই ঘরে এখনো পার্মানেন্ট মালকিন আছে। সে অন্তত শৌখিন। এই বাড়িতে এত শৌখিন কে হতে পারে? মাকে জিজ্ঞাসা করতে হবে। ঈশান এবার ফোনটা ডায়াল করে ফেললো রুষার নম্বরে। প্রথম রিং হতে কেটে গেল। এবার তো অবাক হওয়ার পালা। সে রুষাকেও কল দিচ্ছে, অথচ রিসিভ না হয়ে কেটে দিচ্ছে। এ জন্মে হয়েছে বলে মনে পড়ছে না। ভুরু কুচকে তাকিয়ে রইল নিচের ভাই বোনগুলো খেলার দিকে। রুষাকে সে ভালোবাসে না সে, তাহলে কেন বিয়ে করতে রাজি হয়েছে সেটাও বোঝে না মাঝে মধ্যে। কারণ প্রেমিক প্রেমিকের চাহিদা সে কখনো রুষার মধ্যে ফিল করেনি। রুষা কাছে আসতে চেয়েছে বহুবার, এমন হয়েছে সে নিজেও চেয়েছে কাছে আসতে, ভেবেছিল একবার কাছাকাছি আসলে হয়তো ফিল করতে পারবে মন থেকে, কিন্তু মন সায় দেয়নি। অন্যায় হবে, একটা মেয়ের সাথে অসম্মান করা হবে, আর সেটা যদি হয় ভালোবাসা অনুভব না করে, তাহলে তো আর। এবার ফোনের শব্দে তাকালো। রুষার কল। স্বাভাবিকভাবে কল ধরতে হ্যালো। ওপাশ থেকে অন্তত ধীর উত্তর আসলো, ঈশান। রুষা, আর ইউ দেয়ার? হুম। কেমন আছো ঈশান? আমি ভালো আছি, তুই ঠিক আছিস? তোর বাবা এখন কেমন আছে? বাবা ভালো আছেন মোটামুটি। রুষা খানিকটা দম নিল যেন, তারপর আবার মৃদু স্বরে ডাকলো, ঈশান বল, শুনছি। তোমার বাসায় সবাই আমার উপর বিরক্ত হয়েছে তাই না? বিরক্ত হবে কেন? ইটস নর্মাল। প্রবলেম হতেই পারে হুট করে, কেউ কিছু মনে করেনি। রুষা দীর্ঘশ্বাস ফেলল। ফোনের এপাশ থেকে স্পষ্ট শুনতে পেল সে। তারপর আবার সেই ধীর স্বরে প্রশ্ন করলো, একটা সত্যি কথা বলবে কি? তুমি কি আমাকে ভালোবাসো ঈশান? ঈশান বিরক্ত হয়। এই প্রশ্ন হাজারবার করে দিনের মধ্যে মেয়েটা। এমন নয় যে জবাব দেয় না, সে হাজারবার জবাব দিছে। সে এরকম কখনো ফিল করে না। এমন নয় যে অন্য কারো প্রতি ফিল করে তার জন্য। তার জীবনে ভালোবাসা হাবিজাবি ফিলিংস কোনো মেয়ের প্রতি কখনো আসে না। রুষা কামন এই স্টুপিড প্রশ্ন অনেকবার করছিস, আর আমিও জবাব দিচ্ছি, তাহলে বিয়ে করছো কেন আমাকে? ঈশান চুপ করে থাকে, কারণ এটা জবাব রুষার জানা। মেয়েটা ঈশানকে খুব ভালোবাসে, ঈশানকে সবসময় ভালো রাখার চেষ্টা করে মেয়েটা। তাছাড়া ক্যাম্পাস ফ্রেন্ড সার্কেলে সবাই জানে একটা ডিপ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। এখন মেয়েটাকে বিয়ে না করাই ঘোর অসম্মানের কাজ। তাছাড়া অ্যারেঞ্জ ম্যারেজ তো মানুষ করে নাকি? দুজন দুজনকে ভালো মতো চেনে। মেয়েটা তাকে চায়, ভালোবাসে, বোঝে, বিয়ে করতে সমস্যা নেই। তুই মেয়ে রুষা, তোর একটা সম্মান আছে। আমি তোকে বিয়ে না করলে আমার কিচ্ছু যায় আসবে না, ট্রাস্ট মি। কিন্তু লোকে তোকে কথা শোনাবে, এর দায় কিন্তু তোর। তুই আমাকে ভালোবেসেছিস, নিজের সম্পর্কের একটা নাম দিয়েছিস, আমি সায় দিয়েছি তোর কথা ভেবে। কিন্তু যদি কিছু অ্যাকচুয়াল আসে যায়, সেটা তোর। এই কারণে আমি তোকে বিয়ে করব। তাছাড়া আমার শরীরে অন্য কোনো নারী নেই, যার কারণে তোকে রিজেক্ট করব। রুষা চুপ করে থাকে। সে জানতো ঈশান এই একই জবাব দিবে। শেষ লাইনটা শুনতে বড্ড ভালো লাগে। ঈশানের জীবনে সে ছাড়া অন্য কোনো মেয়ে নেই। হ্যাঁ, এটা ঠিক। ঈশান তাকে কখনো ভালোবাসি বলেনি, হয়তো বাসে না। যেটা আছে সেটা রেসপেক্ট, বন্ধুত্ব। কিন্তু তবুও রুষার হঠাৎ বুকে ভিতরে চিনচিন ব্যথায়। ঈশান, আমার তোমাকে কিছু বলার আছে। শোনো, শুনছি, বলো। আমি যদি তোমাকে বিয়ে না করি তুমি কি খুব কষ্ট পাবে? এহেন কথা একসেপ্ট করেনি বোধহয়। অবাক হয়ে যায়, পর মুহূর্তের মধ্যে স্বাভাবিক হয়ে পড়ে। সেটা তো জানি না আমি কষ্ট পাবো কি না, তবে তোর জন্য কষ্ট হবে, কারণ আমাকে ছেড়ে গেলে কষ্টটা বোধহয় তুই পাবি আমার থেকে বেশি। রুষার বুক চেড়ে যেন হতাশা চিৎকার করে বেরিয়ে আসছে, কান্না পাচ্ছে তার। ঈশান, রাখি কেমন? মা ডাকছে। টেক কেয়ার অ্যান্ড ডোন্ট ওয়ারি।
সব জামাকাপড় গুছিয়ে সুটকেসে তুলছে এক এক করে তিতির। কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। সকাল বলতে ভোরে ট্রেন। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। বাড়ি থেকে মামা বারবার বলেছিল তারা কেউ আসবে। তিতির নিজে নিষেধ করেছে, এত জার্নি করে নিতে আসার কোনো দরকার নেই। তাছাড়া টিকিট কেটে সিটে বসতে পারলে সারা রাস্তা আর কিসের টেনশন। রাত হলে শুধু স্টেশন থেকে পিক করে নিয়ে গেলেই হবে। মিনুটা এর মধ্যে আসবে না। ওর ডিপার্টমেন্টের এক্সাম তো আরও 10 দিন আগে শেষ হয়ে গেছে। একটু মন খারাপ হলো। সামনে ঈদ, এক্সাম শেষ এই সেমিস্টারে, তার মানে 2 মাস ছুটি। ইস, এই 2 মাস বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হবে না। হঠাৎ ফোনে রিং বেজে উঠল। রাহাত ভাই নামটা ভেসে উঠল। তিতির নিঃশব্দে হাসলো। সে জানতো রাহাত ভাই কল আসবে আসবে, এবং এটা জানে এখন রাহাত ভাই কার সাথে দেখা করতে যাবে। সে তো আর বাচ্চা না। রাহাত ভাই হিসেবেই হোক, তাকে তো যথেষ্ট পছন্দ করে, এটা সে খুব ভালো করেই জানে। না হলে যে ছেলে এদিক ওদিক কোনো মেয়ের দিকে জীবনে চোখ তুলে তাকায় না, সে ছেলে কেন ওর এত খেয়াল রাখবে? হাসি মুখে ফোনটা রিসিভ করলো তিতির। হ্যালো। তিতির হ্যালো। জি রাহাত ভাই বলুন। তুমি কি ব্যস্ত আছো? তেমন না, প্যাকিং করছিলাম। ও কিছু বলবেন? না মানে আসলে। তিতির আবারও নিঃশব্দে হাসলো। এমন স্ট্রং পার্সোনালিটি একটা পুরুষ মানুষ কিনা তার মতো একটা বাচ্চা মেয়ের সামনে সামান্য একটা কথা বলতে তোতলাচ্ছে, ভাবা যায়? তার শব্দ করে হেসে উঠতে মন চাচ্ছে, কিন্তু মনের ইচ্ছা মনে রেখে খুব স্বাভাবিক বলে জিজ্ঞেস করলো, রাহাত ভাই কিছু বলবেন? রাহাত বোঝা একটু দমে নিল। বলল, একটু বের হতে পারবে? আমি নিচে দাঁড়িয়েছি। তিতির জানতো এটাই বলবেন তিনি। আমি আসছি, অন্ধকার হয়ে গেছে, গেটের সামনে আসুন। ফোন রেখে পোশাক পাল্টে নিল সে। একটু হাঁটতে ইচ্ছে করছে লোকটার সাথে। গায়ের ওড়নাটা জড়িয়ে বেরিয়ে এলো। এসেই দেখলো গেটের সামনে রাহাত পায়চারি করছে। তিতির তাকিয়ে রইল। নেভি ব্লু শার্ট, ব্ল্যাক প্যান্ট আর আর বেশ সুন্দর সুদর্শন একটা পুরুষ অপেক্ষা করছে তার জন্য। তিতির মুচকি এসে গেট খুলে বেরিয়ে এলো। রাহাত ভাই। তিতিরের ডাকে রাহাত ফিরে এলো। তিতির একটা সাদা চুড়িদার পরা, হালকা করে বোধহয় খোপা করা, মাথায় ওড়না দেওয়া। বরাবরের মতো মুগ্ধ হলো রাহাত। নরম গলে বলল, কোথাও যাও? এখানে দাঁড়িয়ে কথা বলা খারাপ দেখায়। তিতির এগিয়ে আসে রাহাতের পাশে এসে আলতো গলে বলে, চলুন, কোথায় যাবেন? হাঁটবেন? বেশ তো, চলো। দুজনে পাশাপাশি হাঁটছে। পার্কে পাশের পার্কে ঢুকো তারা। মর্নিং ওয়াক আর নর্মাল হাঁটাহাঁটি টাইম পাসের জন্য দারুণ একটা জায়গা। রাহাত বারবার আধ চোখে তিতিরকে দেখছে। মেয়েটাকে দেখলে তার বুকের ভিতর ঝড় ওঠে। ইস, বাচ্চা একটা মেয়ে, অথচ এই বাচ্চা মেয়েটার প্রেমে পাগল হয়ে বসেছে, ভাবা যায়? কালকে চলে যাচ্ছ? এতক্ষণ পর রাহাত প্রশ্ন করলো, জি। এক্সাম তো শেষ। বাসা থেকে বারবার কল দিচ্ছে। তাছাড়া ঈদের ছুটি সব মিলিয়ে সেমিস্টার শেষ তো, তার মানে একদম পরের সেমিস্টারে ক্লাস শুরু হওয়ার সময় আসবে। তিথি নিঃশব্দে মাথা জাগায়। 2 মাসের মতো প্রায়। রাহাতের গলা কেমন অসহায় এর মতো শোনাচ্ছে। তিতির তাকালো তার দিকে। রাহাত সামনে তাকে বলল, রাহাত ভাই ওইখানটায় বসি। সামনে একটা লেকের সামনে বসার ব্যবস্থা, সেখানে আরাম করে বসলো তিতির। রাহাত বসলো না। ওকে বসিয়ে একটা বাদামের দোকান দেখে এগিয়ে গেল, বাদাম নিয়ে ফিরলো। বসলো তিতির পাশে। নাও বাদাম খাও। বাইরে থেকে কিছু স্ন্যাক্স আনতে হবে। ভিতরে বাদাম ছাড়া কিছুই পেলাম না। ও সরি, কেন বলছেন? গল্প করতে করতে বাদামটাই টেস্ট করি। রাহাত হাসলো। বাদামের খোসা ছড়িয়ে তিতিরের হাতে গুজে দিয়ে, তো আমি পারবো রাহাত ভাই? পারবে না কেন? সেটা কখন বললাম দিচ্ছি না। তিতির বিনা প্রতিবাদে হাতে নিতে থাকে। রাহাত এবার হালকা ঘুরে আসলো তিতির দিকে। তিতির তাকালো জিজ্ঞাসা দৃষ্টিতে। তিতির, তোমাকে আমার কিছু বলার আছে। আর শুনতে হবে তোমাকে। 2 মাসের জন্য থামবে না। এতদিন অপেক্ষা করা সম্ভব না আমার জন্য। হঠাৎ তিতিরের বুকটা ভেতরটা টিপ টিপ করতে লাগলো। সে ভাবছে তাই নয়। না, এটা তো হতে চায় না। কেন চায় না সে নিজেও জানে না। শুধু জানে সামনের মানুষটা যেটা বলতে চায় সেটা সে শোনার জন্য প্রস্তুত নেয়। ব্যস্ত গলায় থামতে বলল রাহাতকে, রাহাত ভাই এখন কোনো সিরিয়াস আলোচনা না করি, বাড়ি থেকে এসে শুনবো কেমন? না তিতির, আজকে শুনতে হবে। তোমাকে যা বলবো আমি। তিতির মাথা নিচু করে চুপ করে থাকে। তিতির তিতির চোখ তুলে তাকায়, নিচু হয়ে উত্তর দেয়, জি।
আমি যেটা বলবো খুব ভেবেচিন্তে বলবো। তাই কথাটা শোনার পর এটা ভাববে না যে আমি হুট করে দু একদিনের ফয়সালা ঠিক বলছি, ঠিক আছে? তিতির উত্তর দেয় না, মুখ তুলে তাকায় না রাহাতের দিকে। সে খুব করে চাইছে রাহাত কথাটা না বলুক। সে কীভাবে বোঝাবে তার মনের মানুষটার জন্য আলাদা কোনো অনুভূতি নেই, কিন্তু মানুষটাকে সে অসম্ভব পছন্দ করে, সম্মান করে। আমি তোমাকে ভালোবাসি, কে বিয়ে করতে তোমাকে আমি, জানা উত্তর। তবুও চোখ খিচে বন্ধ করে নিল তিতির। রাহাত এবার তিতির ডান হাতটা আলতো করে টেনে নিজের হাতের মুঠোয় নিল। তিতির চোখ খুলে আবারও তাকালো। বিয়ে করবে আমায়? অনেক ভালো রাখবো পরি তোমাকে। তোমার জীবনের সকল দুঃস্বপ্ন দূর করে দিব আমি। জ্ঞানে অজ্ঞানে কোনো মুহূর্তে তোমার চোখে পানি আসতে দিব না। তিতির চোখে পানি এসে যায়। যে মানুষটা কিভাবে বলবে তার মনে কিচ্ছু নেই এই মানুষটার জন্য। সে হাত সরিয়ে নেয়, বরং অন্য হাতটা রাখে রাহাতের হাতের উপর। তিতিরের স্পর্শ পেয়ে আশা নিয়ে তাকিয়ে থেকে রাহাত। রাহাত ভাই, আপনি অসাধারণ একজন মানুষ। আপনার মতো মানুষ আমার জীবনে আসেনি এর আগে। আমি আপনাকে খুব সম্মান করি, আপনার সিদ্ধান্তকে। কিন্তু আমার সম্পর্কে আপনার কিছু জানা দরকার। রাহাত আগ্রহ চোখে তাকিয়ে থাকে তিতির পরের কথা শোনার জন্য। আমার বাবা মা নেই রাহাত ভাই, আমি এতিম। কিন্তু কথাটা বলা উচিত নয় আমার। আমিও বলি না, কারণ বাবা মার অভাব তিন মামা মামুনিরা কখনো বুঝতে দেয়নি। বাবা মার মতো আগলে রেখেছে আমার তিন বাবা মা। বিশাল পরিবার আমার। আমার নানুপো এখনো বেঁচে আছেন। তিনি আমাদের জন্য যা সিদ্ধান্ত নেন আমরা সেটাই মেনে নিই। তারা আমসার জন্য অনেক করেছে, আমাকে অনেক করেছে, মানে সবাই তারা। আমি তাদের মতামত সম্মতি ছাড়া এক পাও চলতে পারবো না। এমন নয় যে তারা আমাকে বাধা দেবে না, কিন্তু আমি নিজেকে চাই না। আমি চাই না আমার মুখের দিকে তাকিয়ে আমসর খুশির জন্য তারা আমার সিদ্ধান্ত জোর করে মেনে নিক। তিতির দমে যায়। রাহাত হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। আমি কি জোর করে মেনে নেওয়ার মতো ছেলে তিতির? আমাকে মানতে পারবেন না তারা? আমি সেটা বলিনি রাহাত ভাই, কথাটা শেষ করতে দিন। বললাম তো আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু আমার এখানে কিচ্ছু বলার নেই। আপনি আমার পরিবারকে জানান বিয়ে করতে চান, বললেন তো? প্রস্তাব দিন আপনার পরিবার নিয়ে। তারা যদি সম্মতি দেয় আমি হাসি মুখে বিয়ে করবো আপনাকে, কথা দিলাম। রাহাত হাসলো, হাতটা ছাড়লো না। নিজের হাতে মুঠোয় নিয়ে বলল, বেশ তো, তোমার সব কথাই সই। যেটা বলবে সেটাই হবে। কাল বাড়ি যাও। আমার মা হজ করতে গেছেন, তিনি সামনের মাসে ফিরলে আমি আমার পরিবার নিয়ে যাব। তোমাকে চাই, কিন্তু মানা করতে পারবে না। করব না মানা। চলুন এখন, গেট লক করে দিবে দেরি হলে। আর হাতটা, রাহাত হাত ছেড়ে দিল ব্যস্ত হয়ে, মাথা চুলকালো। চলুন ম্যাডাম, আজ হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু একদিন গোটা জীবনের জন্য হাতটা ধরবো। আজ ছাড়াছাড়ি নেই কিন্তু। তিতি শব্দ করে হেসে উঠল। রাহাতের মনে হলো সাগরের ঢেউয়ের মধুর শব্দ বয়ে গেল। আমি সকালে অপেক্ষা করব হোস্টেলের সামনে, স্টেশন অবধি ড্রপ করে দিয়ে আসবো। না করলে শুনবো না জানি, তাই না? করলাম না, ঠিক আছে। তিতিরকে হোস্টেলে পৌঁছে রাহাত বাসায় ফিরল। মেয়েটাকে মনের কথাটা বলে বুকের ভেতর থেকে বোঝাটা নেমে গেল। মা ফিরলে সাথে সাথে মেয়েটাকে হালালভাবে সোজা বউ বানিয়ে নিয়ে আসবে। রাহাত খুব ভালোভাবে বুঝতে পারছে যে তিতিরকে ছাড়া জীবনটা চলবে না, অসম্ভব। ভোর 5টা বেজে 13, কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়েছে তিতির আর রাহাত। 5টা বেজে 30-এ ট্রেন। বেশ কিছুক্ষণ আগে পৌঁছেছে দুজনে। রাহাত বারবার বলছে সে পৌঁছে দিয়ে আসতেছে তিতিরকে। তিতিরের সাথে মতো জিনিসপত্র, মেয়েটা একা সব ম্যানেজ করতে পারবে বলে রাহাতের মনে হচ্ছে না। আমি তোমাদের স্টেশন অবধি যাই কেমন? এত জিনিস তুমি নামাতে পারবে তো? তিতির হাসি মুখে তাকায় রাহাতের দিকে। রাহাত ভাই, আপনি অযথা এত চিন্তা করছেন, জিনিসপত্র তো তুলে দিয়ে যাচ্ছেন। তুলতে তো আর আমার সমস্যা হলো না। আর রইল বাকি নামানোর কথা, সেটা সমস্যা হবে না। আমার ফ্যামিলি মেম্বাররা অপেক্ষা করবে স্টেশনে, তারা নামিয়ে দেবে। আপনি এত টেনশন করবেন না তো। তিতিরের কথায় রাহাত মোটেও ভরসা পাচ্ছে না। টানা 14-15 ঘন্টার ট্রেন জার্নি, নিশ্চয় পৌঁছাতে সন্ধ্যা হবে। আরও রাতও হওয়ার
দরুন সম্ভাবনা আছে। এক একটা মেয়েকে এভাবে সে কি করে একা ছেড়ে দিবে? রাহাত আবার ব্যস্ত হয়ে বোঝাতে চায় তিতিরকে। সেটা তো বুঝলাম তিতির, কিন্তু তোমার তো পৌঁছাতে অনেক রাত হবে একা একা। রাহাত কথাটা শেষ করতে পারে না, তার আগে তিতির আবার বলে, আপনি অযথা এত টেনশন করছেন রাহাত ভাই। একবার ট্রেনে উঠে পড়লে আবার কিসের সমস্যা? আপনি প্লিজ টেনশন করবেন না। তাছাড়া আজকে কাল আপনার চাকরির ইন্টারভিউ আছে, আর আপনি আমার সাথে সময় নষ্ট করছেন, এটা কিন্তু ঠিক না। ভালো চাকরি না করলে কিন্তু আমাকে বিয়ে দেবে, হুম? বলে রাখলাম কিন্তু। রাহাত মাথার পিছনে হেসে হাত দেয়, শব্দ করে হেসে ফেলে তিতিরের কথায়। তা ঠিক, এ, ঠিক, তা ঠিক। ম্যাডামকে ঘরে তুলতে অবশ্যই আমাকে আগে যোগ্য হতে হবে, বলে গেলাম আজ। তবে আমাকে কিন্তু সময় মতো আপডেট দিতে হবে কতদূর পৌঁছালে। তিতির মাথা একগাল হেসে মাথা নাড়ল। দেব। কথার মাঝে ট্রেনের শব্দ শুনতে পাওয়া যায়। ট্রেন চলে এলো। কুলি ঠিক করা ছিল দুজনে। রাহাত আর দু কুলি মিলে তিথির সব মালপত্র সঠিক কামরায় পৌঁছে দিল। তিতিরকে সঠিক সিটে বসিয়ে রাহাত বেরিয়ে গেল, দাঁড়ালো তিতিরের জানলার কাছে। চোখে ছলছল করছে মানুষটা। তিতিরের দারুণ মায়া হলো এবার। এখানে আসার পর প্রথম দিনে পরিচয় হয়েছিল রাহাতের সাথে। তখন তিতির হাই স্কুলে আর রাহাত ভার্সিটিতে। তারপর থেকে সবসময় আলাদা কেয়ার করতো। কখনো কখনো সমস্যায় পড়তে হয়নি। রাহাত সবটা সামলে নিয়েছে। রাহাতের বুকের ভিতরটা দুমড়ে মুছে যেতে ছিল। এমন তো নয় তিতির এর আগে এতদিনের জন্য বাড়ি যায়নি। গেছে বেশ কয়েকবার। তিতিরকে সে ভালোবাসে 6 বছর ধরে। তিতির যখন এই শহরে আসে, মেয়েটা তার ওই ভার্সিটি লাগোয়া স্কুলে ক্লাস 9-এ ভর্তি হয়। প্রথম দিনে ভালো লাগে মেয়েটাকে। পরীর মতো একটা মেয়ে, মায়াবী। থমকে তাকিয়ে থাকতে মন চায়। তারপর থেকে অনেক বছর কেটে গেছে। তার মেয়েটার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। মেয়েটা বড় হয়েছে এখন। সে তার ভালোবাসা প্রকাশ করলো। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ এর পরের বার যখন সে শহরে ফিরবে তার বউ হয়ে আসবে। তাহলে এত জ্বলছে কেন বুকের ভিতরটা? মনে হচ্ছে কী যেন নেই, একটা হারিয়ে যাচ্ছে। ইস, খুব ইচ্ছে করছে এই মেয়েটাকে একবার জড়িয়ে ধরতে। কেন মনে হচ্ছে এই বুকটা শান্ত হবে না কোনোদিন। ওই মাথায় এ বুকের উপর আশ্রয় নেবে না কখনো। প্রিয়তমাকে একবার বুকের উপর জাপটে ধরতে মন চাচ্ছে খুব। মন কেন বলছে আলোকবর্ষ দূরত্বে চলে যাচ্ছে প্রেয়সী। সে কী সব উল্টোপাল্টা ভাবছে। রাহাত কয়েক দফা নিজেকে ধমক লাগায়। তিথি তার দিকে তাকিয়েছিল। জানলার গ্রিলে রাহাতের হাতের উপর হাত রাখলো, ধীর গলায় বলল, রাহাত ভাই, চিন্তা করবেন না, আমি সাবধানে যাব। রাহাত মৃদু হাসে, হাতের উপর নিজের আর এক হাত রাখে। সাবধানে যাবে ইনশাআল্লাহ, আমি আসবো আমার মাকে নিয়ে। অপেক্ষা করবে কেমন? তিথির মাথা থেকে সম্মতি দেয়। ট্রেন ছেড়ে দিয়েছে। রাহাত হাত ছেড়ে দূরে সরে দাঁড়ায়। রাহাত অসহায় ছলছল চোখে তাকিয়ে রয়। তিথির হাত নেড়ে বিদায় জানায়। রাহাত চলন্ত ট্রেনের সাথে কয়েক কদম জোর পায়ে হেঁটে আসে। কোনো এক অচেনা বাতাস তার কানে আজ তিতিরকে বিদায় জানাতে নিষেধ করছে। কিন্তু কেন? নিচ থেকে মা চাচিদের উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি শব্দ কানে এসে বিরক্ত লাগছে। অসময়ে অস্বাভাবিক হাঁকের কারণে বুঝল না ঈশান। ঘুমটা ছুটে গেল। কপাল কুঁচে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বাড়ির সবাই একসাথে মেতেছে তাকে নিয়ে। আজ শুক্রবার, সবাই বাড়িতে। এর জন্য না, তাও তো এত সকালে এত শোরগোল হবার কথা না। বেড সাইডের টেবিল থেকে ফোনটা হাতে নেয়। সকাল 9টা। এবারে ব্রেকফাস্টের টাইম এটা। ছোট বড় সবাই একসাথে ব্রেকফাস্ট করে। তার ক্ষেত্রে বিষয়টা আলাদা। সে বাড়িতে আসার পর একদিন সময় মতো কারোর সাথে ব্রেকফাস্ট করে উঠতে পারেনি। তাছাড়া চন্দ্রা দেওয়ানও কয়েকদিনে একদিনও খাবার টেবিলে আসেনি। কারণটা কেউ জানে না। প্রশ্ন করলো, আগের মতো কিছু বলায় কাটিয়ে দিয়েছে। ঈশান উঠে বসলো বিছানায়। উদাম শরীর, ঘাম জ্বলেছে। এসি আবার কখন বন্ধ করছে সে। হাত বাড়িয়ে এসি অন করলো। দু হাতে মাথার চুলগুলো পিছনে ব্যাক ব্রাশ করলো কয়েকবার। গায়ে চাদর সরিয়ে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখবে সকাল সকাল এত কিসের হই হুল্লোড়। আধ ঘন্টা ফ্রেশ হয়ে টি শার্ট পরে একদম ফিটফাট হয়ে নিচে নামার জন্য পা বাড়ায়। দরজা খোলার আগে দরজায় জোরে জোরে করাঘাত করছে শুরু করলো। শব্দ শুনে বোঝা গেল বাচ্চাগুলো এসছে। এগিয়ে এসে দরজাটা খুলে গেল। ঠিক ধরেছে,
রোশনি, রিশা, রাফি দাঁড়িয়েছে। তাকে দরজা খুলতে দেখে এক একটা ঝাঁপিয়ে পড়ে তার উপর। ঈশান দু হাতে আগলে নেয় ভাই বোনগুলোকে। নরম গলায় জিজ্ঞাসা করলো, বাড়ির মাছের বাজারে তোরাই নিশ্চয়ই বিক্রেতা? তিনজনে কেউ বুঝতে পারলো না, ফ্যাল চোখে তাকিয়ে রইল। আজ তো মাছ রান্না হবে না? বড় ভাইয়া, মাংস রান্না হচ্ছে, বিরিয়ানি হচ্ছে। ছোট আপু আবার মাংস পছন্দ করে কিনা? রোশনির কথায় চোখ মুখ কুঁচকে তাকালে ঈশান। কিছু জিজ্ঞাসা করার আগে বাড়ির বড় বিচ্ছু দুটো ছুটে এসে দেখা গেল নুরি আর নিশি একসাথে দাঁড়ালো তিনজনের পিছনে, মুখে একগাল হাসি। তাদের দুজনকে হাসতে দেখে ঈশান ভুরু চেয়ে প্রশ্নাত্মক ভঙ্গিতে করলো, তিথির আসছে ভাইয়া? ওরা তিথিরের কথাই বলছে। নুরির কথায় বিস্মিত হলো তিশান। তিথির কথা ভুলেই গেছিল, তার যে আর একটা বোন আছে এটা মাথা থেকে বেরিয়ে গেছিল। মনে থাকবেই বা কীভাবে? একই বাড়িতে থাকলে বিগত ৮-১০ বছর তাদের ৮-১০ বার দেখা হয়েছে কিনা মনে পড়ে না। তার আগেও বাড়িতে থাকতো তারা। ছোট ছিল অনেকটা। মেয়েটা বাকিগুলোর মতো চঞ্চল ছিল না কোনোকালে। সে নিজেও হৈ হুল্লোড় করতো না। যে ভাই বোনগুলো তার কাছে আসতো তাদের সময় দিত, বাকিদের কাছে নিজে গিয়ে কথা বলা হতো না। বাড়ি ভর্তি সব ভাই বোনগুলো ঈশানের দারুণ ভক্ত। পিছু পিছু ঘুরতো সবটায় সময়, শুধু মাত্র তিতির বাদে। তারপর ঈশান কলেজে ওঠার পর হোস্টেলে চলে গেলেও ২-৩ বছর যা বাড়ি আসতো, ২-১ দিনের জন্য তিতিরের সাথে দেখা হতো না বললেই চলে। এবারও একই রকমভাবে এসে না দেখে মাথা থেকে বেরিয়ে গেছে তিতিরের ব্যাপারটা। ঈশানকে চুপ করে থাকা দেখে নিশি এসে হাত ধরে টানলো নিচে যাওয়ার জন্য। ভাইয়া ব্রেকফাস্ট করবে। পাশ থেকে নুরি এসে আবদার করে বলল, ভাইয়া আমরা কিন্তু বারবিকে আনতে স্টেশনে যাব বলে দিলাম। বাবা নিষেধ করেছে, কিন্তু আমরাই যাব, তুমি রাজি করবে? তিতির দেখতে পুতুলের মতো। বাড়ির কম বেশি আলাদা আলাদা আদরের নামে ডাকে, কেউ বারবি, কেউ পুতুল, কেউ মণি। সবার ভীষণ আদরের। ঈশান মাথল, সবার তো আর যাওয়ার দরকার নেই, কেউ একজন গিয়ে নিয়ে আসুক। তাছাড়া বাড়িতেই তো আসছে, স্টেশনে গিয়ে বসে থাকতে হবে কেন? ঈশানের কথায় একজনের পছন্দ হলো না। ঋষা মুখ ফুলিয়ে জবাব দিল, বারে কাল ছোটপুর জন্মদিন কিনা, বড় বাবা বলছে রাস্তায় কি একটা প্রবলেম, ছোটপুর ট্রেন আসতে আসতে অনেক রাত হবে। আমরা তো চাচ্ছি রাত ১২টা বেজে যাক, আমরা স্টেশনে গিয়ে সারপ্রাইজ দেব। ঈশান বিচ্ছুগুলোর প্ল্যান শুনে হতাশায় মাথা নাড়ে। মাথা না কিছু অন্য কিছু, সামান্য সারপ্রাইজ দিতে এরা নাকি চাইছে রাত ১২টা বাজুক রাস্তাতে, ভাবা যায়? নিশি পাশ কেটে গাঁটটা মেরে মাথায় রিসার ধমক দিয়ে বলে, গাধা, রাত ১২টা মানে বুঝিস? ও একা একটা মেয়ে, ট্রেনে উঠেছে ভোরে, যদি এত ডিলে করে পৌঁছায় ভয় পাবে না? ও কতটা ক্লান্ত হয়ে যাবে বুঝিস? রিসা বিষয়টা বুঝতে পেরে মাথা ঝাঁকালো। সত্যি তো, ছোট অপুর জন্য কষ্ট হচ্ছে। ঈশান সিঁড়ি বেয়ে নামতে থেকে দু পকেটে হাত গুজে, দুপাশে মাথা নিশি আর নুড়ি ধরে আছে। বারবার ঝাঁকাচ্ছে যেন নিচে গিয়ে বড়দের রাজি করায় তিতিরকে আনতে যাওয়ার জন্য। ছোট্ট দিনটা পেছন পেছন শার্টে অংশ ধরে আসছে ওদের। ওভাবে ঈশানকে পাকড়াও করে আনতে থেকে বাড়ির বড়রা হো করে হেসে উঠল। রাহেলা তখন টেবিলে প্লেট সাজাতে সাজাতে ওদের দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ রে ঈশান, নিশ্চয় বড়সড় কোনো আবদার জুটেছে। ঈশান মাথা নাড়ে, এসে বসে ডাইনিং টেবিলে। ভাই বোনদের তাকে দেখে, এখানে বস, যখন কার বিষয় তখনকার দেখা যাবে। সবগুলো হাততালি দিয়ে উঠল, এসে বসলো যার যার আসনে। বড় ভাইয়া যখন বলছে তার মানে নিয়ে যাবে। ঈশান আশেপাশে নয়নকে খুঁজল, সবাইকে দেখতে পেল, নয়ন নেই। মেজমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, মেজমা নয়ন কই? মেজগিন্নি তখন গ্লাসে পানি ঢেলে দিচ্ছিল, মিটমিটে আসলো। ছেলের মন তিনি স্পষ্ট বোঝেন। আজ নয়নকে দারুণ ব্যস্ত থাকবেন, এটা তার ভালো। আর কে জানে? পানির গ্লাসটা ঈশানের দিকে এগিয়ে দিতে বলল, আজকে কি ওরকে আর দেখা যাবে বড় আব্বা? ও তো দুনিয়ার সব থেকে ব্যস্ত মানুষ হয়ে যাবে। বাকি দুজন বিষয়টা বুঝলো, তারা মিটমিটে হাসলো। ঈশান বুঝলো না সবার এমন রহস্যময় হাসির কারণ। প্রশ্ন চোখে তাকিয়ে রইল। ঈশান কৌতূহল টের পেয়ে মেজগিন্নি নিজে উত্তরটা দিল, আজ তো নয়নের মণি আসছে রে, আজ তার কত দায়িত্ব। এই দেখ না, সকাল সকাল গিয়ে তার পছন্দের জিনিস আনতে। ভোরে উঠে গিয়েছিল ইলেকট্রনিকের দোকানে। তিতিরের রুমের এসিটা নষ্ট হয়েছে,
ওটা ঠিক করতে আসার লোক এসেছে। এসেই আবার খাসির মাংস আনতে গেল। তিতিরটা আবার খাসির রোজেলা পছন্দ করে। ঈশান এতক্ষণ বিষয়টা বুঝতে পেল, কিছু বলল না নিজে। সে ছাড়া বাকি সবার সাথে তিতিরের দারুণ সম্পর্ক দেখা যাচ্ছে। মেয়েটা নিশ্চয় অনেকটা বড় হয়ে গেছে। বাচ্চা বাচ্চা চেহারা ভেসে আসে চোখের সামনে। নুরি, নিশি, বারবি রেখে ছোটবেলায় সত্যি বারবির মতো। এখন কেমন হয়েছে মেয়েটা? আরো সুন্দর বুঝি? খাওয়ায় মন দিল সে। খাওয়ার পর একটু বের হবে। আসার পর বন্ধুরা সাথে দেখা করা হয়নি। বেলা ৩টা বাজে। ১০ ঘন্টা জার্নি করে এখন ট্রেন আটকে আছে মাঝ রাস্তায়। হিসাব মতে আরও ৪-৪.৫ ঘন্টার রাস্তা। তবে ট্রেন থেকে থেমে থাকার মতিগতি দেখে বোঝা যাচ্ছে আগামী ৬-৭ ঘন্টা পৌঁছাতে পারবে। তিতির এর এখন দম বন্ধ হয়ে আসছে। এর কারণ ঘন ঘন বাড়িতে আসা হয় না। আসার সময় রাহাত ভাই এক গাদা খাবার দিয়ে দিয়েছেন। সে কারণে খিদের কষ্ট তাকে মোটেও করতে হয়নি। গল্পের বই পড়ে গান শুনে এতটুকু সময় পাড়ি দিছে। সময় আর কাটতে যাচ্ছে না। কেবিনে আরেকজন যাত্রী আগে স্টেশনে নেমেছেন। বর্তমানে সে একা একা একটা কামরায় বসে আছে। এটা আরও বড় বিরক্তির কারণ। বাড়ি থেকে ফোন আসছে ঘন্টায় ঘন্টায়। কত দূর কী সমাচার জনে জনে জানাতে জানাতে কাজ শেষ তার। নয়ন ভাই বারবার বলেছিল অন্য গাড়িতে নিতে আসবে কিনা। তিতির সোজাসাপটা নিষেধ করে দিছে। বাড়ি আরও ৪ ঘন্টা রাস্তা। এখন জার্নি করে নিতে আসার কোনো মানে হয় না। কেবিনের দরজায় কড়া নাড়ল কেউ। লক করে দিয়েছিল তিতির। উঠে গিয়ে খুলে দিল। দুজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে। তারা আগের স্টেশনে উঠেছিল। ভুলক্রমে অন্য বগিতে ওঠায় কেবিন অবধি আসতে এতটুকু সময় লাগলো। তিতির মিষ্টি এসে বাকি জিনিসগুলো তাদের সিট থেকে ফাঁকা করে দিল। ছেলেদের তাদের জিনিসপত্র উপরে তুলে আরাম করে বসে। এবার মেয়েটা তিতিকে আগে প্রশ্ন করলো, কোথা থেকে আসছো আপু? নামবে কোথায়? তিতির জায়গার নাম বলল। মেয়েটা মুখে হাসি দেখা দিল। হাসি মুখ বলল, আরে আমরাও তো ওখানে যাব। কোন গ্রামে তুমি? শমশেরনগর। এবার আরো বিস্মিত হলো সামনে তিনজন। বলো কি আমরাও? তিতির নিজে হাসলো। অবাক হলো না। সে নিজেই তার এলাকার মানুষজনকে চেনে না। নুরি, নিশি, আপু যতটা সবার মধ্যে পরিচিত সে উল্টো। বাসায় থাকলেও বের হয় না। আমি আসলে আপু তেমন বাসা থেকে বের হতাম না, তো খুব একটা চিনি না কাকে। বাই দ্য ওয়ে আমি অনিমা। হি ইজ মাই হাজব্যান্ড সাজিদ। আর ও আমাদের বন্ধু নিয়াজ। তিতির হাসি মুখে হাত মেলালো মেয়েটার সাথে। তো তোমার বাবার নামটা কি? এবার সাজিদের চোখে মুখে বিষাদের ঢেকে গেল। তিতিরের মাথা নিচু করে বলল, ধীর গলা বলল, আমার বাবা মা বেঁচে নেই। আমার বড় মামা মোহাম্মদ রাইসুল দেওয়ান। আমি জন্ম থেকে ওনার কাছে মানুষ হয়েছি। উনি আমার বাবার মতো মানুষ করেছেন। সামনে তিনজন মানুষ এবার হা হয়ে গেল তিতিরের পরিচয় শুনে। রানা একগাল হেসে উঠল, ও মাই গড, তুমি নিশির ফুফুতো বোন? বলে থমকে গেল আর চোখে তাকালো পাশের দুজনে। অনিমা আর সাজি দুজনে মিটমিটে হাসছে আর চোখে। নিয়ার সাথে সাথে শুধরে নিল, আই মিন তোমাদের বাড়ির সবাইকে কে চিনি আমরা আর কি। আমরা তিনজনে। তোমার ভাই ঈশানের বেস্ট ফ্রেন্ড। ঈশান তোমার ভাই তো নাকি? তিতি মিষ্টি হাসলো, জি। বাই এনি চান্স তুমি বারবি নাও তো? তিতি থতমত খেয়ে গেল সাথে সাথে। এই নামে নিশি আর নূর আর ছোট ভাই বোনের ডাকে। আদরের ডাক যাকে বলে আর কি। ছোটবেলা থেকে সবার মুখে মুখে শুনে এসেছে সে দেখতে বারবির মতো। তিতিরের দারুণ লজ্জা লাগলো এই মুহূর্তে। সজ্জল বলল, জি। আমি আমার আমার নাম বারবি না, আমার নাম তিতির। রেহেনুমা হেলাল তিতির। বাসায় কাজিনরা সবাই আদর করে বারবি রেখে আর কি। অনিমা সিট বদলে তিতিরকে জড়িয়ে ধরল। কাছে টেনে গাল আলতো করে চেপে দিল, একদম মিথ্যে বলবে না কিন্তু। আজ তো একটা বারবি তুমি। তোমার কথায় আমরা সবাই টুকটাক শুনেছি। আমি এর সাজের যদিও হালকা, কিন্তু ওই যে তোমার ভাইয়া, সে অবশ্য একটু বেশি বোধহয় শুনেছে। ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর করা গল্পে পার্থক্য আছে কিনা। শেষের কথা নিয়াজের দিকে বাঁকা হেসে বলল অনিমা। তিতির বুঝতে পারল না বিষয়টা। অবুঝের মতো তাকিয়ে রইল। অনিমা বুঝলো তিতিরের মনে প্রশ্ন। মুখ এগিয়ে গিয়ে তিতিরের কানে কাছে
কানের দিকে গলা নামিয়ে বলল, বুঝলেন না? বলছি আমরা তিনজনে ঈশানের ফ্রেন্ড। ছেলে মানুষ বাড়ির সম্পর্কে যতটুকু গল্প করে আর কি। সেই কারণে তোমাদের কাজিনদের সম্পর্কে আমি আর সাজেদ খুব হালকা জানি, শুধু নাম আর কি। তবে হুম হুম। অনিমা আবার এক পলক তাকালো নিয়াজের দিকে। নিয়াজ চোখ পাখি তাকিয়েছে অনিমার দিকে। সাজিদ হেসেই যাচ্ছে। অনিমা নিয়াজের পাকানো অগ্রাহ্য করল না মোটেও। আবার ঘুরে বসলো তিতিরের দিকে, ফিস ফিস করে বলার ভঙ্গি করলো, তবে বলো তো কি, মেয়ে মানুষ কিন্তু খুব গল্প করে। তুমি করো না তোমার প্রিয় কোনো মানুষের সাথে পরিবারের গল্প? তিথি মাথা নেয়। ওই তো, আমাদের মধ্যে এগিয়ে আছে নিয়াজ, মানে তার কাছে যে গল্প করছে সে মেয়ে আর কি, তাই সে একটু বেশি জানে তোমাদের পরিবার সম্পর্কে। তিতির হতবাক হয়ে তাকিয়ে রইল অনিমার পরের কথা শোনার আশায়। অনিমা এবার হাসলো, এবার শব্দ করে, বুঝলে না তো? শোনো, একটা সিক্রেট বলি, তোমাদের এই নিয়াজ ভাইয়া খুব শীঘ্রই তোমাদের বাড়ি পার্মানেন্ট মেম্বার হয়ে ঢুকবে। তোমার বড় আপু নিশির প্রেমে দিওয়ানা উনি। নিয়াজ চোখ মুখ কুঁচকেছে। সে বোধহয় আশা করেনি অনিমা শেষ পর্যন্ত বলবে, কিন্তু বলে দেওয়ার দরুন সে অস্বস্তিতে পড়ে গেছে। তিতির শব্দ করে হেসে পড়ল। দারুণ অবাক হয়েছে সে। রানার দিকে ফিরল, দারুণ উচ্ছ্বাস নিয়ে বলল, আল্লাহ, আপনি আমার সেই না দেখা জিজু। বিশ্বাস করুন, কত চেষ্টা করছি খোঁজ করার, কিছুই পাইনি। আপু বলল বড় হলে বলবে। দেখুন 20 বছর হয়ে গেল, তাও বলে বড় হলে বলবে। এবার আমি আপুকে সারপ্রাইজ দেব। তিথিরের উচ্ছ্বাসে নিয়াজ নিজেও হেসে উঠল। তিনজনের দারুণ আড্ডায় জমে উঠল মুহূর্তে। তিথিরের দারুণ শান্তি লাগছে এবার। এতক্ষণ না বললেও ভয় লাগছিল একা একা। তার মধ্যে পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে এটা স্পষ্ট বুঝতে পারেনি সে। এখন তো বলতে গেলে ঘরের মানুষ জুটে গেছে, বাকিটা সময় দারুণ কাটবে। ঈশান ল্যাপটপ নিয়ে গার্ডেনে বসে আছে। পাশে রোশনি, রিশা, রাফি দৌড়াদৌড়ি করছে। এই বাড়িতে প্রত্যেকটা মানুষের অন্তত প্রিয় জায়গা তাদের বাগান, দারুণ গোছানো সুন্দর। ঈশান বাইরে বের হওয়ার কথা ছিল বন্ধুদের দেখা করার জন্য, কিন্তু তার বন্ধুদের মধ্যে তিনজনে এখনো পৌঁছায়নি। প্ল্যান হয়েছে আজ বাকিরা এসে পড়লে কাল পরশু দেখা করবে সবাই মিলে। তাছাড়া তার নিজেরও অফিসে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হচ্ছে বসে বসে। ছোট মা এইমাত্র কফি দিয়ে গেল। গরম কফিতে চুমুক দিতে দিতে ভাই বোনগুলো দৌড়দৌড়ির দিকে উদাস হয়ে তাকিয়েছে, চিন্তা করছে কিছু একটা। চিন্তা ঠিক না, দ্বিধাও বলা যায় বোধহয়। এর কারণ আছে বই কি। বাড়িতে আসার পর রুষার পরিবর্তন তার নজরে আয়নি। এত বছর পরিচয়টা কখনো হয়নি। এমন তো নয় তার তাতে খুব এসে যায়, কিন্তু সমস্যাটা বোধহয় এখানে। কেন এসে যাচ্ছে না? যাওয়া তো উচিত। যে মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করে এসছে, হুট করে এ মেয়ের এহেন পরিবর্তন ইগনোর বলা চলে। এত তো তার খারাপ লাগার কথা। বলা বাহুল্য বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাওয়ার কথা। কারণ সে আগ্রহ না দিলেও রুষার সাথে বিগত 4-5 বছরের কথা হয়নি, কল হয়নি, দিয়েও গল্প জোড়েনি, এমন একদিনও হয়নি। তার তো মেয়েটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে। হুট করে সে অভ্যাসের বাধা, তার অন্তত কষ্ট পাওয়ার কথা। সে অন্তত এটাই এতদিন ভেবেছিল, যেটা ভেবেছিল বিয়েতে দ্বিমত করেনি। কিন্তু আশ্চর্য, সেরকম কিছু হয়নি। অযাচিত মন বলছে কিছু একটা ঠিক নেই। যা ভাবার চেষ্টা করছে রুষার কোনো সমস্যা হয়তো, কিন্তু মন আবার বলছে সমস্যাটা তার একান্ত নিজের, মেয়েটার নয়। কী সমস্যা? সে সত্যিই এক বিন্দু ভালোবাসতে পারেনি রুষাকে। এটা হলে সারা জীবন সম্ভব একসাথে? ঈশান গা এলিয়ে চেয়ারে বসলো, চোখ বন্ধ করে ভাবতে থাকলো রুষার সাথে কাটানো মুহূর্তগুলো। না, তেমন তো কোনো কিছু মনে আসছে না, যেটা মনে আসার কারণে তার ভালো লাগছে, মন ভালো হবে। অথচ এমন স্মৃতিগুলো গুণে শেষ করা যাবে না। কিন্তু এগুলো তার ভালো লাগার লিস্টে জায়গা করতে পারেনি কেন তাহলে? মনে আছে এর আগে শুরু 2 বছর অনেকবার রুষা তার সাথে গভীর সম্পর্কে যেতে চেয়েছিল। খোলামেলা বলতে গেলে ঈশান তার গভীর স্পর্শ চেয়েছে, নিজের সব সতীত্ব উজাড় করতে এসেছিল। ঈশান যতটা রেসপেক্ট থেকে বিষয়টা বাধা দিয়েছে, এখন তো অন্য কিছু মনে হচ্ছে। সে মেয়েটার প্রতি সেই ফিলিংসটা কখনো আনতে পারেনি, চায়নি হয়তো বা। পুরুষ মানুষের নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রে নারীর সন্দিগ্ধতা ভেঙে পড়ে। তার এমনটা কখনো হয়নি রুষার সাথে। সে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছে সেটা। এত কথা কেন মনে হচ্ছে তার?
মানে নেই। ঈশান চোখ খুলল, কিন্তু মাথা সোজা করলো, হেলিয়ে রাখলে পিছন দিকে, তাকিয়ে রইল খোলা আকাশের দিকে। নিজের বোধহয় এত কিছুর হিসাব নিকেশ করার কথা মাথায় আসতো না। চায় কি চায় না সেটাও ভাবতে হতো না নতুন করে। যদি না রুষা এই দূরত্বটা না বাড়াতো। হয়তো পারিবারিক ঝামেলা আছে, থাকতেই পারে। দুদিন পর হয়তো আবার আগের মতো শুরু করবে মেয়েটা। কিন্তু ঈশানের স্পষ্ট জানান দিচ্ছে, এই মেয়ে সেই মেয়ে নয় যার সান্নিধ্য পেলে গোটা একটা জীবন অনায়াসে তার হাত ধরে কাটিয়ে দেওয়া যায়। ঈশানের মাথা টনটন করছে, আর চিন্তা করতে ইচ্ছে করছে না। মেয়েটাকে বিয়ে না করলে, বরং বিয়ে করলে ঠকানো হবে হয়তো। সে অবশ্য খুব ভালো করে জানে তা সত্ত্বেও রুষা তাকিয়ে চাইবে। ভাইয়া। নয়নের গলা শুনে সোজা হয়ে বসলো ঈশান। হাসি মুখে তাকালো ভাইয়ের দিকে। আয় বস। আসার পর থেকে তো দেখাই পাচ্ছি না। নয়ন নিজেও একগাল হাসলো, এগিয়ে এলো ভাইয়ের দিকে, নিচু হয়ে কোলাকুলি করলো। দুজনে বসলো পাশের চেয়ারে। তেমন কিছু না ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম আর কি। ফাইনাল ইয়ারে এক্সাম শুরু হয়েছে, বুঝতেই পারছো, একটু চাপে আর কি। ব্যাপার না, আমি বুঝতে পেরেছিলাম সেটা। নয়ন ঘাড় ঘুরিয়ে তাকালো ভাই বোনগুলোর দিকে, গলা উঁচিয়ে ডাক দিল রাফিকে। চ্যাম্প, এইদিকে আয়। রাফি দৌড়ে এলো। বাড়িতে যে মাকে পাবি তাকেই বলবি 1 কাপ কফি পাঠাতে। ভাইয়া, তুমি আর 1 কাপ নেবে? ঈশান মাথা নেবে না। রাফি ছুটে গেল বাড়ির ভিতরে। নয়ন আবার ঘুরলো ভাইয়ের দিকে। ভাইয়া, তোমায় গল্প বলো, ট্রাস্ট মি, খুব মিস করছি। অল গুড, তবে মিস করছিস কীভাবে বুঝবো? আমি না হয় এতটুকুন ছুটি পাইনি, তুই তো অন্তত 2-1 বার যেতে পারতি আমার সাথে দেখা করতে। ভাইয়ের কপট রাগ বুঝলো নয়ন, এক হাতে নিজের কান ধরলো। নিজে অসহায় গেল বলে, বিশ্বাস করো ভাইয়া, কতবার প্ল্যান করছি যাব নিশি নূরদের নিয়ে, কখনো বড় মাকে নিয়ে, কখনো বন্ধুদের নিয়ে। কোনোবার বড় বাবাকে পারমিশন দিত না, যখনই দিত তখন আমার সময় হতো না, মনির কাছে যেতে পারতাম না। 2-1 বার গিয়েছিলাম, বুঝলাম। এখন তো প্ল্যান কি? মাস্টার তো কমপ্লিট, চাকরি বাকরি করতে চাস নাকি বাড়ির বিজনেসে জয়েন করতে চাস? নয়ন মাথা চুলকায়, ধরা গেল বলে, বুঝতেই পারছি না ভাইয়া। বাড়ির সবাই চায় বিজনেসটা সামনে, আসলে তুই চাকরি করার সিদ্ধান্ত নিলে বাবারা একটু ডিসঅ্যাপয়েন্টেড। আমি সত্যি বলতে কোনো দ্বিধাদ্বন্দ্বে আছি। তাছাড়া বিজনেসে একটু ডাউন যাচ্ছে ইদানিং। বড় বাবা এটা নিয়ে দারুণ আপসেট। তুমি বিজনেসে আগ্রহ ছিলে না বলে অনেকটা খারাপ করে বোধহয় বলেনি তোমাকে কিছু। আসলে ভাইয়া অনেকটা ডাউন চলছে এখন। আমি যদি হাল ধরতে না চাই, সমস্যা হয়ে যাবে আর কি। আরও অনেক কথাই জানালো সে নয়নের থেকে। এসব কিছুই তাকে জানানো হয়নি। তার কারণ অবশ্য আছে। তার বাবার ইচ্ছে ছিল সে বিজনেসে হাল ধরবে, দায়িত্ব নেবে। সে নেয়নি। অনেকটা রাগরাগি করে বাড়ি ছেড়ে দিয়েছে। কয়েকবার বাড়ি না আসার কারণ অনেকটাই এটাই। ঈশান কিছুক্ষণ চুপ থাকে। বাড়ি আসার পর বাবার সাথে তার কথা হয়নি তেমন একটা। কেমন আছো, কতদিন বাড়িয়েছ, এই অবধি। আর বেশি বাবা তাকে জিজ্ঞাসা করেনি। আর না তাকে চাকরি নিয়ে কিছু বলছে। সে নিজেও ব্যবসা নিয়ে আগ্রহী নেই, বিধায় বাড়ির ব্যবসার হালচাল জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি। তবে রাইসেল দেওয়ানের চোখ মুখে ঘোর চিন্তার ছাপ। তার মনে হয়েছিল অনেকটা বয়সের ছাপ, অনেকটা তার উপর রেগে থাকার ছাপ। ঈশান এবার নিজেরই খারাপ লাগছিল পরিবারের কথা শুনে। বাবা চাচাদের যথেষ্ট বয়স হচ্ছে, রাগারাগি করে বাড়ি ছেড়ে গিয়েছিল। বাবা হয়তো তার জন্য তাকে আর রাগাতে চায়নি, চাপ দিতে চায়নি, অথচ এই বয়সে কতই চাপ নিজে সামলাচ্ছে। ঈশান ঠিক করলো বাবার সাথে বসে কথা বলবে বিষয়টা নিয়ে। ঘড়িতে সময় দেখলো, মাগরিবের সময় হয়েছে। ভাইয়া, আমরা কিন্তু যাব, প্লিজ ভাইয়া। নয়ন ঈশান দুজনে পিছন ফিরে তাকালো। নিশি নূর দ্রুত পায়ে এগিয়ে আসলো। নয়ন দুপাশে বসলো দুজনে, আহ্লাদি গলায় আবদার জুড়ল। বড় মা বলছে তুমি আনতে যাচ্ছ বারবিকে, আমরা যাব তোমার সাথে। ওর সাথে কথা বলে আসলাম, এখনও ওর আসতে ঘন্টা 4 লাগবে। এখন বাজে 7টা, ওর স্টেশনে পৌঁছাতে 11, সাড়ে 11টা বাজবে। আমরা একটা সারপ্রাইজ দেবো ওকে, অন্যরকম করে। নয়ন ভাবনায় পড়ে গেল। মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা তার নিজেরও আছে, কিন্তু বাড়ির এত রাতে ভাই বোনগুলোকে স্টেশনে নিয়ে যাওয়া ছেলে মানুষই, তাই পারমিশন বড় বাবা দেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তার। বোনদের নরম গলায় বোঝাতে চাইল, দেখ আমি নিজেও চাই, গত 2 বছর মেয়েটার জন্মদিনে থাকতে পারিনি, এবছর বড় করে সেলিব্রেট করতে চাই। কিন্তু এত রাতে আমি একা কিভাবে, মানে স্টেশনে ও নিজেও ক্লান্ত থাকবে, বল কি? ও বাড়ি ফিরুক,
বাড়িতে কিছু পর বা কাল সারাদিন পড়েছে। দু বোন সজোরে মাথা নাড়ল। তা তাদের সিদ্ধান্ত অনড়। নয়ন দীর্ঘশ্বাস ছাড়ে। এদের মানাতে পারবে না, সে বুঝে গেছে। নিয়েও যেতে পারবে না, এটা স্পষ্ট টের পাচ্ছে। এখন তাকে কাঠখড় পোড়াতে হবে, বাবাকে রাজি করাতে। ঈশান বুকে হাত গুজে দেখছে ভাই বোনগুলো ছেলে মানুষে। তাকে কেন বলা হচ্ছে না বুঝতে পারছে না বিষয়টা। নিশি বোধহয় খেয়াল করলো সে। ভাইয়ের দিকে অজুহাত দেওয়ার মতো করে বলল, বড় মা বলল ছোট ভাইয়া নিয়ে আসুক বারবিকে। তুমি হয়তো ব্যস্ত থাকবে, যেতে চাইবে না। ঈশান কুঁচকালো, কপাল স্বাভাবিক করলো, বলল, একবারও বলেনি যেতে পারবো না। তাছাড়া নয়ন একা তোদেরকে সামলাতে পারবে সব বিচ্ছুগুলোকে নিয়ে। মাঝরাতে যদি বিপদে পড়ে। নিশি নুরি খুশিতে লাফিয়ে উঠল। এটাই চাইছিল তারা। ঈশান হালকা হেসে বোন দুটোর খুশি। তার নিজেরও ইচ্ছে হচ্ছে মেয়েটাকে আনতে যেতে। অনেক বড় হয়ে গেছে বোধহয়। শেষ কবে দেখছিল মনে পড়ছে না। তবে শেষ দেখার দিন সে কোনো এক কারণে মেয়েটাকে খুব বকেছিল, সাথে কষিয়ে একটা থাপ্পড় দিয়েছিল। সেটা হুট করে মনে পড়ে গেল। ফোলা ফোলা ধপধপে গালটা লাল টমেটোর মতো হয়ে গেছিল, রক্ত জমে গেছিল বোধহয়। জ্বরে কাহিল হয়ে গেছিল ব্যথায়। মমির মতো শরীর ছিল কি না। এই অপরাধে বাবা তার গায়ে হাত তুলছিল প্রথমবারের মতো। ঈশান আবার হেলান দেয় চেয়ারে। মেয়েটার বয়স কত হবে আজকে? 20 হবে বোধহয়, ভাবা যায়। এরা যে আরে বারবি পুতুল পুতুল করছে মেয়েটাকে। এত বছর পর হুট করে দেখার আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে। স্টেশনে দাঁড়িয়েছে ঈশান, সাথে নয়ন, নিশি, নুরি আর ছোট বিচ্ছু তিনজনে। রিশা, রোশনি, রাফিকে কিছুতেই বাড়িতে রেখে আসা যাওয়া হয়নি। এক প্রকার হাত পা ছোড়াছুড়ি করে কান্নাকাটি করে সাথে এসেছে। এসে বারবার বুঝিয়ে লাভ হয়নি। ঘন্টাখানেক হলো এখানে দাঁড়িয়ে এসেছে। ছেলেমেয়েগুলো আসতে পেরে মহা খুশি। ঈশান ভেবে পায় না মাঝরাত্রিতে এত মাতামাতি করে গিয়েছে। মেয়েটা 15-16 ঘন্টা জার্নি করে ফিরছে। কতটা টায়ার্ড হতে পারে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাছাড়া জন্মদিন তো কাল সারাদিন থাকবে। ভদ্রঘরের ছেলেমেয়েরা এমন মাঝরাতে স্টেশনে দাঁড়িয়ে জন্মদিন পালিয়েছে, বিষয়টা দৃষ্টিকোণের। কিন্তু কাকে বোঝাবে এসব? এরা না হয় ইম্যাচিওর, বাড়ির বড়রাই মূলত উস্কে পাঠিয়েছে। আশ্চর্য, বাড়ির মানুষ তার এক একজন। তার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন তার বাড়ির ছেলেমেয়েদের মান সম্মান এত ঠুনকো নয় যে নিজেদের জীবনে এতটুকু আনন্দ করলে সম্মানহানি ঘটবে। ঈশান আর কথা না বেরিয়ে এক প্রকার ধমকাতে নিয়ে এসেছে সবকটাকে। তিতিরকে যথেষ্ট বড় হয়েছে। নিশি, নুরি আরও বড়। রিশা, রোশনি তারাও। বাড়ির এত বড় বড় মেয়েকে নিয়ে এত রাতে বের হওয়াটা অনিরাপদ। কে শোনে কার কথা? তাদের মতো বড় বড় দুই ভাই থাকতে তাদের বোনদের বাজে নজর দিলে তারা আবার কেমন ভাই? এহেন জ্ঞান করে পাঠিয়ে দিয়েছে সবকটাকে তার সাথে। রাত্রি প্রায় 11:38। মোটামুটি মম্ফরের দিকে। রাত 11টার মাঝে মাঝ রাস্তায় বড় স্টেশন পুরো ফাঁকা। আশেপাশে শুধু ঝিঝি পোকার শব্দ ভেসেছে। টিম টিম করে জ্বলছে স্টেশনে এক সাইডের ল্যাম্পপোস্টের আলো। ঈশান এক মুহূর্তে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে খোলা যাত্রী ছাউনির পিলারে হেলান দিয়ে দাঁড়িয়েছে। নয়ন পাশে চিন্তিত ভঙ্গিতে ফোন করে যাচ্ছে বারবার তিতিরকে। ফোনটা বন্ধ দেখাচ্ছে। ঈশান তাকালো একপাশে। ছোট তিনজন এক প্রকার ছটফট করছে যেন উঠে দৌড়াদৌড়ি করতে, কিন্তু ঈশান ভয়ে করতে পারছে না। নিয়ে আসার প্রধান শর্ত ছিল স্ট্যাচু হয়ে বসে থাকতে হবে এখানে। নিশি, নুরি দুজনে চাপা গলায় তিতিরকে কিভাবে কি করে চমকে দিবে সেই পরিকল্পনায় ব্যস্ত। পাশের সিটে বিশাল এক কেক রাখা, আর হাতলের সাথে শখানেক বেলুনে বিশাল এক বহরে বাঁধা। ঈশান ঘুরে আবার তাকিয়ে থাকে লাইনের দিকে। ট্রেন আসতে বোধহয় আনুমানিক আরও মিনিট 10 লাগবে। তিতির টুকিটাকি যা বাইরে ছিল সব দেখে ব্যাগে তুলে নিল। সামনে অনিমা সাজি সবটাই দেখছিল, গুছিয়ে নিল। নামার প্রস্তুতি। রানা মালপত্র টেনে দরজার কাছে নিয়ে যাচ্ছিল। এই স্টেশন তারা ছাড়া আর কারো নামার সম্ভাবনা নেই এই মুহূর্তে। তিতিরা আজকের মতো বিরক্তিকর জার্নি এর আগে কখনো করেনি। এর আগে যতবার এসেছে এতটা ধকল হয়নি কোনোবার। বিরক্ত নিয়ে ফোন চালু করার চেষ্টা করলো, পাওয়ার অফ হয়ে গেছে। ভাগ্যিস নয়ন ভাইকে আগেই লোকেশন জানিয়ে দিয়েছিল। অনিমা তাকালো তিতিরের দিকে। আহারে, মুখটা একদম শুকিয়ে গেছে।
বাচ্চা একটা মেয়ে এত দূরে একা ট্রাভেল করছে, তার মধ্যে এতক্ষণ আটকে থাকা ট্রেনে। আলতো গলায় প্রশ্ন করলো, খুব ক্লান্ত লাগছে শোনা? আর 10 মিনিট। তিতির মিষ্টি হাসলো। এই এতটুকু সময় মানুষগুলো তাকে বড্ড আপন করে নিয়েছে। ঈশান ভাইয়ের বোন বলে হয়তো কত আদর করছে। ট্রেনে জোরে হুইসেল শোনা গেলো, স্টেশনে এসে গেছে। সাজিদ এসে ওদের তাড়া দিল, বের হলো। অনিমা তিতিরের হাত ধরে বেরিয়ে এলো কামরা থেকে। চোখ বুলিয়ে নিল একবার ভেতরটা, কিছু রেখে যাচ্ছে কিনা। ট্রেন থামতে নেমে পড়ল আগে তিতির আর অনিমা। রানা ওদের দিকে ফিরে এলো। অনি, তুই তিতিরকে নিয়ে হেঁটে ওদিকে যা, আমরা জিনিসপত্র নামিয়ে নিয়ে আসছি। এত এদিকটায় থামবে বুঝতে পারিনি। তিতির এর তো অনেক জিনিস, আমরা ভ্যান ঠিক করে এগুলো নিয়ে আসি। সামনে তিতিরের বাড়ির মানুষজন আছে, যা এগিয়ে যা। তিতির অনিমা হাঁটা ধরল। বিশাল স্টেশনের মাঝামাঝি আসতে দূর হইতে হই হই ছুটে আসতে দেখা গেল কয়েকজনকে। অন্ধকার ঠেলে সামনে আসতে টিসার রোশনি রাফি ঝাঁপিয়ে পড়ল তিতিরের দিকে, জড়িয়ে ধরল বোনকে। তিতির ভারসাম্য রাখতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা। পড়ে যাওয়ার আগে তাকে জড়িয়ে ধরল অনিমা। উচ্চস্বরে হেসে উঠল সবাই। দুহাতে জড়িয়ে রাখলো ভাই বোনগুলোকে। ওদের ছেড়ে সোজা হতে দেখলো ছুটে আসছে নিশি অনিমা। তাদের বেশ খানিকটা পেছনে স্বাভাবিক গতিতে হেঁটে আসছে দুজন পুরুষ। নিশির হাত অনুসরণ করে ওপরে তাকালো তিতির। কম করে হলো 100 বেলুন একসাথে বাঁধা। মনটা খুশিতে লাফিয়ে উঠল। বড় দুবোন এসে জড়িয়ে ধরল। তারপর এক মুহূর্ত থেমে সবাই একসাথে উচ্চস্বরে চিৎকার করলো, হ্যাপি বার্থডে বারবিডল! তিতির বিস্ময়ে হা হয়ে গেল। এবার এতক্ষণে খেয়াল করলো তাকে নিতে বাড়ির সব ভাই বোনগুলো এসেছে। খুশিতে চোখের পানি এসে গেল। সারাদিন এর জার্নি নিমেষে কেটে গেল। খুশিতে কাঁপা গেল বলে থ্যাংক ইউ। এবার নয়ন এসে দাঁড়ালো তিতির সামনে। এক হাতে জড়িয়ে ধরলো মেয়েটাকে। অনিমা গিয়ে জড়িয়ে ধরলো ঈশানকে। অনিমাকে এখানে আশা করেনি সে। অনিমা বুঝতে পেরে একগাল হেসে বলল, আমাকে আশা করিসনি, ইচ্ছে করে জানাইনি, তিতিরকে বলতে নিষেধ করছিলাম, জানতাম সারপ্রাইজ। ঈশান হাসলো, এদিক ওদিক তাকালো। অনিমা হাসলো। সাজিদ রানা আছে জিনিসপত্র নিয়ে ভ্যানে, আমরা অপেক্ষা করিনি ওপাশে। ঈশান টুকটাক কথা শেষে তাকিয়ে রইল তিতিরকে দেখার জন্য। সবার আড়ালে দেখাই যাচ্ছে না মেয়েটাকে। এমনভাবে সবকটা ঘিরে ধরেছে মেয়েটাকে। নয়ন জড়িয়ে ধরেছে। নয়নের কোমরের পিছনে তিতিরের ফর্সা ঘড়ি দেওয়া হাতটা দেখা যাচ্ছে। কেন যেন এই মুহূর্তে দারুণ বিরক্ত লাগছে। ঈশান ঠায় দাঁড়িয়ে রইল সেভাবে। এবার নিশি নুরি ঘুরে তিতিরকে নিয়ে হাঁটা দিল কেকের সামনে। ওরা সত্যি দৃশ্যমান হলো যেন সাক্ষাৎ হুড়পড়ি। ঈশান থমকে গেল এক মুহূর্ত, পলক ফেলতে ভুলে গেল বোধহয়। সামনের মেয়েটিকে কোনো এক রূপকথার গল্পের রাজকন্যা মনে হচ্ছে। অস্বাভাবিক সুন্দর একজন কিশোরী। দুহাত কোমর ছড়ানো, চুলগুলো বেনি করে রাখা। সারাদিন এক ক্লান্তিতে চুলগুলো বেশ অগোছালো। অবাধ্য একগোছা চুল মুখে লেপ্টে আছে। দারুণ ক্লান্তি ভর করছে ওই মায়াবী লাল টকটকে মুখটা। কমলার কুয়ার মতো লাল গোলাপি পাতলা ঠোঁটখানা, গায়ে অনেকটা আনারকলি। ঈশানের মনে হলো এরকম মেয়ে দুনিয়ায় হতে পারে না। হঠাৎ তার মাঝরাত্রি গ্রামের সেই শুনশান স্টেশনে এমন একটা মেয়েকে দেখলে যে কোনো মানুষ আসমানের জিন পরি ভেবে ভুল করে বসলেও অস্বাভাবিক হবে না। পরীরা বোধহয় এমনই দেখতে হয়। হঠাৎ নয়ন হাত দিয়ে ঝাঁকিয়ে ঘুর কাটল ঈশানে। পাশে তাকাতে খেয়াল করলো আশেপাশে সবাই ইতিমধ্যে তিতিরকে নিয়ে ওদিকটায় চলে গেছে। ওদিকটায় নয়ন চিন্তিত করলে, ঠিক আছে ভাই, চলো ওদিকটায় যাবো। ঈশান ঘুরে দাঁড়ালো। তিতিররা হই হুল্লোড় করছে। নয়নকে যেতে বলে সে ঠায় দাঁড়িয়ে রইল। নয়ন মাথা নেড়ে দ্রুত পায়ে হেঁটে যায় বাকিদের দিকে। এতক্ষণ কোনো খেয়াল ছিল না, সেটা মাথায় আসতে চমকে উঠল। ধিক্কার জানালো নিজেকে। কি ভাবছিস এতক্ষণ? ছি! ছোট বোন হয় তিতির, সেটা মামাতো ফুফুতো যেমনই হোক না কেন, বোন বোন। ঈশান বিরক্ত হলো নিজের উপর। সবার এত এত বর্ণনায় মেয়েটাকে এত বছর পর একটু দেখার ইচ্ছে ছিল বোধহয়। রূপের বর্ণনা, চোখের সামনে মেয়েটার রূপেই যেন ঘুরে চলে গেছে, আর কিছু না। নিজেকে একগাদা বুঝ দিয়ে হাঁটা দিল সবার দিকে। পকেট থেকে হাতড়ে ফোনটা বের করলো, সাজিদকে জানালো তারা আসছে, মালপত্র ভ্যানে তুলছে। ঈশান দাঁড়ায় ছেলেমেয়েগুলোর দিকে, সবাই হই হুল্লোড় করছে। এর মধ্যে তিতিরের মাথার প্রিন্সেস ক্রাউন দেওয়া হয়েছে, কেক সাজিয়ে ফেলা হয়েছে। ঈশান তাকিয়েছে সেদিকে। মেয়েটা সত্যি স্নিগ্ধ। হঠাৎ বেশ কয়েক বছর আগের
মেয়েটাকে থাপ্পড় মারার দিনটার কথা মনে হয়ে গেল। দারুণ মায়া হইল এই মুহূর্তে। এই গেলে হাত তোলা যায়। তিথি এখন নিশি নুরির নয়নের কাছে সারাদিনের বিরক্তিতে অভিজ্ঞতা জানাচ্ছে হাত নেড়ে দিতে। পিছনের ভ্যানের শব্দে তাকালো সবাই। ভ্যানে পাশে এসে থামতে নিশি থতমত হয়ে গেছে। অনিতা নুরি সাজিদ মিটিমিটি হাসে দুজনের দিকে তাকিয়ে। রানা ইতস্তত করলো খানিকটা, তারপর স্বাভাবিকভাবে তাকালো নিশির দিক থেকে দৃষ্টি সরিয়ে জড়িয়ে ধরল ঈশানকে। নয়ন এসে হাত মেলালো দুজনের সাথে। সবাই মিলে মালপত্র নামিয়ে ভ্যানওয়ালাকে ভাড়া মিটিয়ে বিদায় নিল। অনিমা এগিয়ে এসে এবার তাকে আসতে দেখে ভ্রুজোড়া কুঁচকে কড়া চোখে তার দিকে তাকালো রানা। অনিমা দৃষ্টি সরিয়ে থোড়াই পরোয়া করলো। ঈশান পাশে দাঁড়াতে বলল, হ্যাঁ রে ঈশান। বলিহারি, ওকে একটু ওই দিকটায় যেতে দে, বেচারা ক্লান্ত, একটু এনার্জি দরকার। ঈশান না বোঝার ভান করলো অনিমা দিকে। অনিমা আবার তাকালো রানার দিকে। রানা মাথা নাড়ছে কড়া চোখে। অনিমা বাঁকা আসলো, মানে সবাইকে বসতে দে একটু। সাজিদ রানা দুজনে কথাই বলছি আর কি। কেকটা এরা খাক, একটু এলার্জি। সাথে সাথে ঘুরে তাকালো নিচে দিকে। নিচে উকানটায় পানির বোতলটা দাও তোমাদের রানা ভাইকে। ভাই সম্বোধনটা আরো ভালো লাগলো না রানার। চোখ সরিয়ে নিল অনিমার থেকে। মেয়েটা তাকে অপদস্থ করার সুযোগ মোটেও ছাড়ে না, এটা তো জানার কথা। এখন শুধু ঈশানটা সামনে, বাকিটুকু না বলেই দিলে হলো। তাহলে ঘাড়ের মাথাটা রেল লাইনে গড়াগড়ি খেলো বলে। বেস্ট ফ্রেন্ড তাকে না জানিয়ে তার এই বোনের সাথে বিগত 7 বছর ধরে প্রেম চালাচ্ছে। এটা ঈশান আশরাতের কানে গেলে তার দফা রফা ঠান্ডা করে দেওয়া হবে। ভাবতে রান্নার গা শিউরে উঠল। তবে অনিমা কিছু বলল না। মিটি মিটি হেসে তিতিরের দিকে ফিরে তাগাদা দিল কেক কাটতে। ঘড়ির রাত 12টা বেজে গেছে। কেক কাটা শেষ হলে একে একে সবার মুখে তুলে দিল কেক। ঈশানের কাছে আসতে হতভম্ব হয়ে গেল। এনাকে তো এতক্ষণ খেয়াল করবিনি। ফর্সা একহারা মুখ, মাথার চুলগুলো সাইডে ব্ল্যাক বাস্ট করা, নুড গ্রিন শার্ট আর সাদা প্যান্ট। লম্বায় সে মানুষটার বুক অব্দি বোধহয়। কত হবে উচ্চতা? 6 ফুটের মতো। বেশি ফুলে ফেপে শার্ট ভেদ করে আসছে। কালচে গোলাপি ঠোঁট, কপাল কুঁচকে তাকিয়েছে তার ওইদিকে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হয় যে প্রথম দেখে মনটা বেহায়া হয়ে যাবে? এ আবার কোন ধরনের বিচার? সে এক মুহূর্তে কেকের টুকরোখানি হাতে নিয়ে হা করে দেখছে ঈশানকে। হুট করে তাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখা ফটো ফ্রেমের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ওখানে দেখছে। দ্বিগুণ হা হয়ে গেল মুখটা। অস্ফুট স্বরে বলল, ঈশান ভাইয়া। ঈশান নির্বিকার চোখে তাকিয়ে রয়েছে। মেয়েটার উপর আশ্চর্য রাগ লাগছে তার। কি আশ্চর্য, এতক্ষণ তাকে চোখে বলল জল দেখতে একটা মানুষকে নাকি এই মেয়ে এতক্ষণ খেয়াল করেনি? তাকে খেয়াল করেনি ঈশান, আরশাদকে খেয়াল করেনি, এটা মানা যায়? রাগ সংবরণ করো, গম্ভীর করে বলল, ভালো আছিস? তিথির মাথা নাড়ল হালকা। এই মানুষটিকে এতক্ষণ দেখেনি সে। কেকের টুকরোখানা কি করবে বুঝতে পারছে না। সবাইকে তাকে খাইয়ে দিল, ঈশানকে কি খাবে? তিতিরের দেনমনে বুঝতে পারছে সবাই। নিশি খপ করে তিতিরের হাতখানা টেনে নিল ঈশানের মুখের দিকে। উচ্ছ্বাসিত গেলে বলল, হা করো দাদাভাই, বারবি লজ্জা পাচ্ছে তোমাকে খাওয়াতে। ঈশান ডানে বামে মাথা নাড়ল। তোরা খা, আমি এসব খাই না। নিশি মুখ বাঁকালো। একদিনে তো ব্যাপার। ঈশান চোখ বড় করে তাকালো নিশির দিকে। নিশি ছেড়ে দিল তিতিরের হাত। বুঝলে ভাই খাবে না যখন বলছে, জোর করে লাভ নেই। তিতির আবদারে মাথা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ ওভাবে। ঈশানের কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ নয়ন হাত চেপে ধরল তিতিরে। হাত টেনে নিজের মুখে পুরো নিল কেকের স্লাইডটা। হাত বাড়িয়ে একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে দিল তিতিরের হাত। ঈশান তীক্ষ্ণ চোখে দেখল সবটা। হুট করে মেজাজটা কেমন যেন আরো খারাপ হয়ে গেল। দুহাত পকেটে গুজে এগিয়ে এলো রাস্তার দিকে। ঘাড় ঘুরিয়ে গম্ভীর করে বলল, সবাই 5 মিনিটের মধ্যে গাড়িতে উঠবি। অভদ্রদের মতো সারা রাস্তায় কাটানোর পরিকল্পনা করছিস নাকি? আর 1 সেকেন্ডও অপেক্ষা করল না। দ্রুত পায়ে গট গট করে চলে গেল গাড়ির দিকে। ভাইয়ার আদেশে নড়চড় হলে কি হতে পারে তা সবার জানা আছে। হৈ হৈ করে গেল সবার মাঝে। তাড়াহুড়ো করে সবটা গুছিয়ে নিল সবাই। এক এক করে দৌড়ে গিয়ে উঠে বসলো গাড়িতে। ঈশান স্টিয়ারিংয়ে হাত রেখে অপেক্ষা করছে। নয়ন আর তিথি এখনো এসে পৌঁছায়নি। ওদের দিকে তাকালো।
তিথি একা একা ধীর পায়ে এদিক সেদিক তাকাতে তাকাতে আসছে। ঈশান বিরক্ত হলো, বলল, তখন জলদি আসতে। মেয়েটা কেমন হেলে দুলে আসছে। ঈশান গাড়ি ছাড়ছে না দেখে পিছু থেকে নিশি ডাকলো, ভাইয়া, বারবি নয়ন ভাইয়ের বাইকে যাবে। ভাইয়া চলো যাই। নিজের অজান্তে স্টিয়ারিং শক্ত করে চেপে দিল ঈশান। বাইকে যাবে মানে? ঈশান তীক্ষ্ণ গলা সরে চমকে উঠল সবাই। নুরি এবার আমতা আমতা করে বলল, তিথিরটা বাইক খুব ভালোবাসে। নয়ন ভাই তো বাইক নিয়ে আসলো, বাড়ি থেকে তো বলে এসেছে। শোনোনি ভাইয়া? ঈশান কিছু বলল না এবার। সে বাইরে তাকিয়েছিল। নয়ন এসে বাইক থামালো তিথিরের পাশে। এক হাত নয়নের কাঁধে রেখে উঠে বসলো তিথির। নয়ন পিছন ঘুরে দেখে নিল মেয়েটির জামা কাপড় ঠিক আছে কিনা। সামনে তাদের বাড়ির গাড়ি বাইকে এক টান নিয়ে এসে থামলো বাড়ির পাশে। ভুরু তুলে বলল, ভাইয়া এখন অপেক্ষা করছো? গাড়ির সাথে সাথে চলো। এভাবে এত রাতে আলাদা আলাদা যাওয়াই না যাওয়াই ভালো। ঈশানের কথায় নয়ন সম্মতি জানলো। পাশাপাশি চলতে থাকলো গাড়ি আর বাইক। ঈশান কিছুক্ষণ পর পর আর চোখে তাকাচ্ছে ডানে। তার কথা মতো নয়ন বাইকটা গাড়ির সমানে সমানে রাখছে। তিথি নয়নের কাঁধে হাত রেখে বসে আছে। কি যে গল্প করছে এত, মুখ থেকে হাসি সরছে না মেয়েটা। আর এক হাত নেড়ে নেড়ে অনঙ্গর কথা বলে যাচ্ছে। নয়ন নিজেও বক বক করছে। দুজনে গল্প বেশ জমে স্পষ্ট বুঝতে পারছে ঈশান। হঠাৎ পিছিয়ে গেল সামান্য বাইকটা। ঈশান বিরক্ত হলো। ভুরু কুচকে তাকালো লুকিং গ্লাসে। এখন অবশ্য মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে। পাশাপাশি বরং তাকাতেও অসুবিধা হচ্ছিল। আধখোলা বেবি হেয়ারগুলো একগোছা ওড়াউড়ি করছে। চোখ মুখ ঢেলে দিচ্ছে। মেয়েটা সেদিকে খেয়াল নেই। সাদা দোপাট্টা পিছনে উড়ে যাচ্ছে। একটু পর পর বাতাস ঠান্ডা বাতাসের আবেগ চোখ মুখ বন্ধ করে অনুভব করছে। আর রইল বাকি হাসি, ওটা মুহূর্তের জন্য সরছে না। স্বর্গের অপসর লাগছে। গাড়ির ভিতরে সবটা উচ্চস্বরে গল্পগুজব করছে। হঠাৎ কাঁধে ধাক্কায় চমকে তাকালো বাঁদিকে। পাশে নিয়াজ বসে আছে। ঈশান তাকাতে ভুরু কুঁচকে উপরে তুলে বলল, কখন থেকে ডাকছি সবাই, কোথায় আছিস? রুষার কাছে। পিছন থেকে অনিমার গলার হাসির রোল পড়ে গেল পুরো গাড়িতে। ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। টনক নড়ল বোধহয়। অবচেতন মনটা ব্যঙ্গ করে তাকে তিতিরকে নিয়ে এইভাবে ভাবার জন্য। বাকিদের কথালায় কান দিল না। আর না দিল গল্প গুজবের সায়। মনোযোগ দিল ড্রাইভিংয়ে। মধ্যরাত। ঘড়ির সময় দেখছে রাত্রে 1:45। অথচ দেওয়ান বাড়ির বাইরে ভেতরে কোনটাই দেখে বোঝার উপায় নেই এখন রাত। ঈদের দিনের মতো হৈ হৈ করে বাড়ির ভিতর। বাড়ির গিন্নিরা রান্নাঘরে ডাইনিংয়ে ছোটাছুটিতে ব্যস্ত। ছোট ঘর থেকে সে ঘর হবে নাই বা কেন? কতগুলো বছর পর বাড়ির সবকটা ছেলে মেয়ে একসাথে পাচ্ছে তারা। কর্তারা সোফায় বসে টিভি ছেড়ে নিজেদের মতো গল্পগুজবে ব্যস্ত। উচ্চস্বরে হাসাহাসি শব্দ আসছে। তিথিটাকে পেলে তার মামারা বোধহয় আকাশে চাঁদ পেয়ে যায়। আদরের একমাত্র বোনের ছায়া খুঁজে পায় এই মেয়েটির মধ্যে। তিতিরকে দেখতে একদম তার মায়ের মতো। তিতির বাসায় এসে সবার আদরে আদরে দম ফেলার সময় অবধি পাচ্ছে না। এইমাত্র এসে দাঁড়ালো তার নানুপুর রুমের সামনে। নানুপা যে ঘুমায় নেই সেটা জানে। আলতো করে দরজায় টোকা দিল। তিথির ভিতর থেকে শোনা গেল সাথে, আমার পুতুলটা না, আয় আয় আয়। তিতির প্রশান্তির হাসি ফেলল। দরজা ঠেলে ভেতরে ঢুকে চন্দ্রজ দেওয়ান হাতে তসবি নিয়ে বিছানায় হেলান দিয়ে পা লম্বা করে বসা। তিতির এক প্রকার ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার কোলে। চন্দ্রজনের চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি এসে পড়ল তিতিরের মাথার উপর। দু হাতে মাথার চুলগুলো সরিয়ে সোজা করে জাপটে ধরল নাতনিকে। দু হাতে আঁচড়ায় নিল মুখখানা। ভাঙা গলায় বলল, আমার পুতুলটাকে কতদিন দেখি না। আমার বুকের জ্বালা পোড়া কমবে আজ? তিতির নিজেও কেঁদে ফেলল। এই মানুষটা তার মাঝে নিজের মেয়েকে খুঁজে। তিতির বলতে মানুষটা পুরো অন্য। নানুর বুকে মাথা রেখে বসে থাকে সেই। কি যে প্রশান্তি। চন্দ্রদেওয়ান চুমু খায় মাথার সিঁথিতে। খুব কষ্ট হচ্ছে আমার পুতুলের আজকে। তিতির মাথা তুলল, মাথা নড়ল না। আমি জানি, আমি সেই সকাল থেকে প্রহর গুনছে আমার পুতুলটা কখন আসবে। আমার কিছুতেই দিন আর কাটে না। তিতির শব্দ করে হাসলো, আবার শক্ত করে জড়িয়ে ধরলো। যাও, হাত মুখ ধুয়ে নাও, তোমার মামুনিরা অপেক্ষা করছে তোমার জন্য। কত কিছু যে রান্না করছে সারাদিন।
যাও নানু যাও। তিতির উঠে দাঁড়ায়, নানুর কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে ফিরে আসে নিজের রুমে। দরজাটা খুলতে মনটা ভালো হয়েছে। একদম যেরকম রেখে যায় প্রতিবার সেরকম থাকে। তার মামুনিরা এক বিন্দু ধুলো জমতে দেয় না। বারান্দায় এসে দাঁড়ায়। টিয়া পাখি জোড়া খাঁচায় লাফালাফি করছে। তিতির খাঁচার কাছে এসে দাঁড়ায়। পাখি দুটো দানা ঝাপটাতে ঝাপটাতে আধো আধো সেখানে বলিতে আওড়ায়, ওলে আমার পুতুল, আমার পুতুল এসে। তিতির শব্দ করে হেসে উঠল। এ নিশ্চয় তার বোনেরা শিখেছে। নানু পেয়ে এভাবে তাকে তিতিরকে রেলিংয়ে দুহাত রেখে আকাশের দিকে তাকাল, মাথা তুলে চোখ মুখ বন্ধ করে দাঁড়ালো। এই ঘর, এই মানুষ, এই বারান্দা তার মানসিক প্রশান্তি। ঈশান ফোনে হাতে বারান্দায় রুষাকে ফোন করতে। পাশের বারান্দা থেকে টিয়া আধো আধো বুলিতে তাকালো। মিষ্টি হাসির শব্দ পাওয়া গেল। সিদ্ধারা পেয়ে শিহরণ নামানোর মতো সুন্দর। অন্ধকারে বারান্দার মালিক রেলিং ঘেঁষে দাঁড়িয়েছে। সাদা দোপাট্টা উঠছে। অন্ধকারে মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে না। তার নিজের রুমে আলোয় নেভানো, তাই বারান্দা থেকে তাকে দেখতে পাবে না। হঠাৎ দারুণ মিষ্টি গলায় গান শোনা গেল। सांसों में तेरी सांस मिली तो मुझे সাজাই। ঈশান থমকে দাঁড়িয়ে রইল। কি দারুণ গলা! বুকের ভিতরটা টিপ টিপ করছে গানটা শুনে। নিজেও গায়ে এলিয়ে বসলো রকিং চেয়ারে। কাপ্তা ঘোষ খাবো কই। ঈশান চোখ বন্ধ করে প্রতিটা শব্দ অনুভব করছে। হঠাৎ তিতিরের ফোন বেজে উঠল। ফোনটা তুলল। হ্যালো রাহাত ভাই। ঈশান কানে আসলো নামটা। সোজা হয়ে বসলো, কপাল কুঁচকে তাকিল। থ্যাংক ইউ সো মাচ। না না, গিফটের কোনো বিষয় না। সেটা নেওয়ার সময় তো সামনে পড়েই আছে। যখন হাঁপিয়ে যাবেন আমার আবদারে। না, কোনো সমস্যা হয়নি। স্টেশনে কাজিনরা এসেছিল। না খাইনি, ফ্রেশ হবো তারপর খাবো। আপনি খেয়েছেন? অভ্যাসের মানুষটা কি বলল? তিতির খিলখিল করে হেসে উঠল। ঈশানের বুকের ভেতরটা ব্যথায় করে উঠল হাসির শব্দটা। কার সাথে কথা বলছে মেয়েটা এত নরম গলায়? ছেলেটা কে? ওর বয়ফ্রেন্ড? ভাই বলল তো, তাহলে কে? তিতির কথা বলতে বলতে ভিতরে চলে যায়। দরজা আটকানোর শব্দ হইল। শোনা গেল। ঈশান দীর্ঘশ্বাস ফেল। যেই হোক, যা ইচ্ছে করুক মেয়েটা, তার কি? ফোন হাতে ডায়াল করল রুষার নাম্বারে। মেয়েটার বাবার খোঁজ নেওয়া উচিত। ওপাশ থেকে কল তুলল না কেউ। সময় দেখলো রাত হয়েছে, ঘুমিয়ে গেছে হয়তো। ফোনটা টেবিলে রেখে চোখ বন্ধ করলো। আরেকটু দেই মা। কেমন শুকিয়ে গেছে আমার মাটা। স্ত্রীর কথায় মাথা ঝাঁকালেন রাইসুল দেওয়ান। বাকিরাও সাথে সাথে সায় দিল। বড় মামনি, আমি বাড়ি আসলে কখনো তোমার মনে হয়েছে আমার স্বাস্থ্য হয়েছে? আমাকে তো তোমাদের সবসময় কঙ্কাল মনে হয়। বড় গিনি মুখটা একটু কুঁচকে নিল। ধমকে বলে, চুপ করো তুমি। মা হও তখন বুঝবে সন্তান নিয়ে টেনশন কাকে বলে। নিশির নূররা মুখ টিপে হাসে। তাদের তিন মা চাচি একের পর এক খাবার তিতির প্লেটে দিয়ে যাচ্ছে। মেয়েটা হাঁপিয়ে গেছে। আর সম্ভব নয় ছোট মামুনি, দিও না। খেলিই না তো, কি খাস না খাস, খাওয়ার রুচি চলে গেছে। হোস্টেলের খাবার মানুষ খেতে পারে নাকি? তিতির অসহায় দৃষ্টিতে তাকায় আশেপাশে। তাকে একমাত্র বাঁচানোর মানুষ নয়ন ভাই। নয়ন মায়ের হাত থামিয়ে দেয়, এগিয়ে নিল তিতিলের প্লেটটা। এক সাইড থেকে খাবার ঢেলে নিল নিজের প্লেটে। মায়ের দিকে তাকলো। মা, মনি বলছে এত খেতে পাচ্ছে না, তাও জোর করছে কেন? জার্নি করে এসে এত খাওয়া। গিন্নিরা মুখে আঁচল চাপা দিয়ে হাসি আটকালো। এই মেয়ের প্রতি ছেলেটা আলাদা একটা টান, কারো নজর এড়ায় না। রায়হান সাহেব নিজেও ছেলের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলেন। মাথা নামিয়ে সবাইকে মন দিল খাওয়ানো। নুরি ভাইকে ধাক্কা দিল, বাঁকা গলে বলে, ভাইয়া আমিও খেতে পাচ্ছি না, নিবি? নুরির কথায় টান ধরতে পারলো নিশি, নয়নও পারল। নয়ন চোখ গরম করে তাকালো বোনের দিকে। নিশি মাথা নামিয়ে নিল হাসি লুকাতে। এসবের মাঝে একটা হাত থমকে আছে। নীরবে খাবার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে সবটা। বছর 12-13 বছর আগের কথা মনে পড়ে গেল। তিথি সবসময় তার প্লেট থেকে খেতে চাইতো। চাইতো ঈশান ভাই তাকে খাইয়ে দিক। এমনকি নিজের প্লেটের খাবারটাও শুধু ঈশানকেই দিত। মেয়েটার ছোটবেলায় তার নেওয়াটা ছিল। ধীরে ধীরে পড়াশোনা, বাবার শাসন সবেতে পরে সে হয়ে গেল বদমেজাজি। মেয়েটার ধারে কাছে ঘেঁষতে চাইতো না। তারপর আর ধীরে ধীরে তো আর দূরত্ব। ফলস্বরূপ সে শেষ 8 বছর কি 9 বছর বোধহয় আর দেখেনি মেয়েটাকে। সে বাড়ি এসেও ভুলেও নামতো না তার, আর আসতো না সমানে।
হয়তো অভিমান হয়েছিল বাচ্চা মনে, কিন্তু এখন সেসব কি বাচ্চা মেয়েটার মনে আছে? নেই বোধহয়, বড় হয়ে গেছে এখন। আজ 20 বছর পূর্ণ। বাচ্চা তো নেই, বরং কিশোরী ধাপ পেরিয়ে যাবে যাবে ভাব। চোখ তুলে তাকালো তিতিরের মুখখানে, দেখে বাচ্চাই লাগছে। এত খাওয়ানোর অভিমানে গাল ফুলিয়ে আছে। আস্তে আস্তে বাকি খাবার চিবোচ্ছে। নয়ন সেটা তুলে দিচ্ছে নিজের প্লেটে। আবার তিতির পছন্দসই কিছু তুলে দিচ্ছে মেয়েটার পাতে। ঈশান এবার ভীষণ রাগ হলো। আগের কথা মনে পড়লো। ঝট করে উঠে দাঁড়ালো। সবাই তাকালো ওর দিকে। মা আমার খাওয়া শেষ। বড়দিনে তাড়াহুড়ো পায়ে এগিয়ে আসলো ছেলের দিকে। মৃদু আর্তনাদে বলল, হ্যাঁ রে বাবা, খেলিই না তো কিছু। খেয়েছি মা, পেট ভরে গেছে বলে 1 সেকেন্ড দাঁড়ালো না ওখানে। হাতটা ধুয়ে গটগট করে সোজা চলে গেল উপরে নিজের ঘরে। একে একে খাবার খাওয়া শেষ করে নিজ নিজ রুমে। রাইসুল সাহেব বারবার সতর্ক করে দিলেন, আজ রাতে যেন তিতিরের ঘরে কেউ বিরক্ত না করে, মেয়েটাকে যেন ঘুমাতে দেওয়া হয়। সবাই মারল। সত্যি ক্লান্ত আজকে মেয়েটা, বিশ্রাম দরকার। সাজের মায়া প্রথম পর্ব কন্টিনিউ আসবে। পুরো গল্পটা প্লেলিস্টে।